যাচ্ছে তো? জি স্যার। তাহলে আমি স্টার্ট করলাম, রাইট? এসটি এলিভেশনে আমায়, তাই তো? আমাদের আজকে টপিকস তাই তো আছে রুটিনে, তোমাদের রুটিনে তো এসটি এলিভেশনে আমায় আছে নাকি? স্যার হ্যালো জি হ্যালো জি স্যার HDMI আছে স্যার। রুটিনে এসটি এলিভেশনে আমায় আছে, তাই তো? আমি তাহলে এসটি এলিভেশনে আমায় নিয়ে কথা বলি। তাহলে এখন আমার সেকেন্ড স্লাইড হচ্ছে, স্লাইডটা মুভ করছে না, সাদা। আমার স্লাইড দেখা যায় নাকি? ওকে, দিস ইজ মাই সেকেন্ড স্লাইডটা স্লাইড। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? আমার সবাই দেখতে পাচ্ছ? 1 নম্বর স্লাইডটা দেখা যাচ্ছে স্যার, আপনাকে দেখা যাচ্ছে না স্যার। আমাকে দেখা যাওয়ার নিয়ম কি আবার? ভিডিও অন করতে হবে নাকি? আমি তো ভিডিও অফ করে রাখছি। আমাকে দেখা যাওয়া লাগবে নাকি? না স্যার, ওটা জরুরি না স্যার। অজয় দত্ত, এবার দেখা যাচ্ছে স্যার। এবার দেখা যাচ্ছে? আবার তো চলে। জি স্যার। এখন দেখা যায় জি না? স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের রুটিনে যেহেতু আছে নন এসটিএমআই, আমরা নন এসটিএমআই নিয়ে কথা বলি। এখন নন এসটিএমআই, সরি, নন এসটিএমআই না, এসটিএমআই নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা জানি যে ST elevation microrate function most commonly occur when thrombus formation results in complete occlusion of a major epicardial coronaries. কিন্তু এটা হচ্ছে মোস্ট কমন এবং মোস্ট সিরিয়াস acute coronary syndrome. It is life threatening, time sensitive emergency, যেটাকে আমরা must be diagnosed immediately and should be treated it promptly, otherwise catastrophe will be happen. তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে উইদিন 10 মিনিটস, এবং এর সাথে সাথে ডায়াগনোসিস এবং তার ক্লিনিক্যাল যে কোর্স গুলো আছে সেটাকে প্রেডিক্ট করতে হবে, এবং এসটি এলিভেশন এমআর যে ক্লিনিক্যাল কন্ডিশন মিমিক করে যেগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। সাথে সাথে ব্রেন শুড ওয়ার্ক টুগেদার। তুমি এসটি এলিভেশন চিন্তা করলা, পরে অন্য আবার কিছু তুমি মাথায় আসলো না, পরে চিন্তা করলা, সেটা কিন্তু হবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এসটি এলিভেশন এমআই সোনলি ডায়াগনোসড অন ইসিজি। দেখো, এমআই আমরা যাচ্ছি, স্লাইডটা দেখলে বুঝতে পারবে যে অ্যাকুট করোনারি সিনড্রোম তোমরা জানো যে চেস্ট পেন নিয়ে আসলে ইমার্জেন্সিতে উইদিন 5 মিনিটস, 10 মিনিটস, 3 মিনিটস, 1 মিনিটস, হোয়াট এভার দ্য সিচুয়েশন, সিভিয়ার চেস্ট পেইন, আমরা চেস্ট পেন সম্পর্কে কোয়ালিফাই করব। তার সাথে যদি তুমি একটা ইসিজি করে যদি এসটি এলিভেশন পেয়ে যাও যে চেস্ট পেন এসটি এলিভেশন, তার মানে এসটি এলিভেশন এমআই অ্যাকুট করোনারি সিনড্রোম কনফার্ম। তারপরে তুমি যদি দেখো যে এসটি এলিভেশন তুমি পেলা না, তখন তুমি চিন্তা করতে পারো ইট মাইট বি আনস্টেবল বা নন এসটি এলিভেশন এমআই। তখন তুমি ট্রপোনিন করো, ট্রপোনিন করার পর দেন ইউ শুড ডিসাইড ইট মাইট বি এসটিএমআই অর নন এসটিএমআই। যদি এসটিএমআই হয়, অনেক সময় তোমার কাছে এসটি এলিভেশন পেলা না, কিন্তু সে হয়তো 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা পরে আসলো, কেমন, তখন তুমি হয়তো তাকে কিউএমএমআই হিসেবে তুমি পেতে পারো। আমি আমার মাঝে মাঝে আমি একটু ডিস্টার্ব হচ্ছে, যারা পার্টিসিপেন্ট তারা ঢুকতেছে তো, এই জন্য হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। স্যার স্লাইড মুভ করতেছে না স্যার। না, আমি স্লাইড মুভ করাচ্ছি না, ওই যে ইয়ে করছি। এখন যাদের নন এসটিএমআই তারা আলটিমেটলি তোমার নন কিউএমআই নিয়ে আসতে পারে। আমরা ওইটা আলোচনার বিষয় না, আমাদের এসটি এলিভেশন এমআই নিয়ে আলোচনার বিষয়। এই স্লাইড তো মুভ করছে না, ঠিক বললাম, যাচ্ছে না কেন? একটা মিনিট আমাকে সময় দাও। হ্যাঁ, এই একটা প্রবলেম অনলাইন। আর ওই যে লাল ঘরের নিচে যে হলুদ ঘরটা আছে স্যার, ইনাবল এডিটিং, ওইটা স্যার ওইটা ইনাবল এডিটিংটা দিয়ে স্যার তারপর স্লাইড শো দিতে হবে স্যার। ও ইয়েস, এনাবল। আমি আসলে মেইল থেকে হ্যাঁ, এখন এখানে এনাবল এডিটিং এনাবল এডিটিং দিলে হবে। জি স্যার, এনাবল এডিটিং দিলাম, তারপরে কি করতে হবে? তারপর স্যার নিচের ওই যে স্লাইড শো দিতে হবে স্যার, এই যে নিচে কাপটাতে স্যার। আচ্ছা,
একদম এটা না স্যার, সরি জি স্যার, এইটা জি স্যার, এখন ওই যে হচ্ছে তোরা হচ্ছে না? এখন ঠিক আছে, জি স্যার, এখন ঠিক আছে। ওকে, তাহলে এসটি এলিভেশন এমআই নিয়ে আমাদের কথা হয়ে গেল। এখন এসটি এলিভেশন আমরা তোমাদেরকে যেটা বললাম, এটা হচ্ছে সিরিয়াস একটা হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন, মানে অ্যাকুট করোনারি সিনড্রোম। এটা একটা এক ধরনের অ্যাকুট করোনারি সিনড্রোমের মধ্যে পড়ে এবং ইট ইজ লাইফ থ্রেটেনিং মেডিকেল ইমার্জেন্সি। যেটাই যেভাবে বলো না কেন সেটা তোমাকে চিন্তা করতে হবে। এখন অ্যালগরিদম অফ এসিএস ম্যানেজমেন্টের আমরা সরাসরি একটা অ্যালগরিদম আছে, আমরা এটা যাওয়ার আগে শুধু এখানে এসটি এলিভেশন এমআই নিয়ে আমরা একটু সীমাবদ্ধ ওখানেই থাকবো। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন কোয়ালিটি অফ চেস্ট পেইন, যদি ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন যদি হয় পেশেন্টের, প্রবাবিলিটি অফ করোনারি ডিজিজ যদি থাকে, আমরা কুইক 3 to 5 মিনিটস এর মধ্যে তাকে ইমার্জেন্সিতে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করবো এবং তার সাথে একটা ইসিজি অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব। কোয়ালিটি অফ চেস্ট পেইন, প্রবাবল অফ করোনারি ডিজিজ অন দ্য টপ অফ, যদি ইসিজিতে আমরা পেয়ে যাই এসটি এলিভেশন এমআই, তাহলে এটি একদম স্ট্রেট হয়ে কনফার্ম ডায়াগনোসিস হয়ে গেলে এসটি এলিভেশন এমআই। এখানে তোমার কোনো সন্দেহ নাই, কেমন? সো ইউ শুড ফলো দ্য এসটিএমআই ম্যানেজমেন্ট পাথওয়েটা তোমাকে ফলো করতে হবে। ফলো করার সময় এই মিন টাইম তোমাকে যেটা করতে হবে, তুমি কি করতে চাও, তোমাকে ডায়াগনোসিস করতে হবে কনফার্ম, তার সাথে যেটা করতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য পেশেন্ট অ্যাট আলটিমেটলি। আমরা এই আসার সাথে সাথে আমরা কি করব, আমাদের সিদ্ধান্ত যেটা হচ্ছে এই যে এসটি এলিভেশন এমআই, আমাদের অ্যান্টি ইসকেমিক, অ্যান্টি প্লেটলেট, অ্যান্টি কোয়াগুলেশন, এগুলো যেগুলি ডিসিশন ইনজেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এগুলো অ্যাডভোকেট করব। প্রাইম কনসার্ন যদি এসটি এলিভেশন এমআই হয়, আমরা তাকে রিভার্সকুলেশন স্ট্র্যাটেজিতে আমরা কি রিভার্সকুলেশন স্ট্র্যাটেজিতে যাব। এর ফলে তোমাদেরকে যেটা বলতে হবে যে এসটি এলিভেশন এমআই রিভার্সকুলেশন স্ট্র্যাটেজি হচ্ছে দুটো, একটা হচ্ছে তোমার মেকানিক্যাল রিপারকিউশন আর একটা হচ্ছে তোমার ফার্মাকোলজিক্যাল রিপারকিউশন। মেকানিক্যাল রিপারকিউশন সাকসেস রেট হচ্ছে 95 থেকে 100%, আর ফার্মাকোলজিক্যাল রিপারকিউশন সাকসেস রেট অ্যারাউন্ড 60%। তো হুইচ ওয়ান ইজ প্রিফারেবল? পরীক্ষায় পাশের জন্য বলতে হবে যে প্রাইমারি পিসিআই ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট অপশন, বাট সাম এক্সটেন্ট যদি প্রোভাইডেড যদি প্রাইমারি পিসিআই করার ফ্যাসিলিটিস থাকে, যদি না থাকে তাহলে আমাকে লাইটিক্সে যেতে হবে। এখানে কতগুলো কথা হচ্ছে যে কথা বলার সময় তোমাকে একটু ট্র্যাকফুলি আনসার করতে হবে, যে তুমি আসলে কতটুকু জানো, কতটুকু অ্যাপ্রোচ করতে হবে, সেটা তোমার আনসার প্যাটার্ন থেকে আমরা বলতে পারবো। এখন কোশ্চেন যেটা হচ্ছে আমরা রিপারকিউশন স্ট্র্যাটেজি কিভাবে যাব, কখন যাব, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে যে এসটি এলিভেশন এমআই তার রিপারকিউশন করা লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা মেডিকেলি করি, ফার্মাকোলজিক্যালি করি, অথবা মেকানিক্যালি করি, যেভাবেই করি, অথবা কিছু নাও করি। এখন কিছু গ্রুপ আছে তো আমরা তাকে থ্রম্বোলাইটিসও দিচ্ছি না, প্রাইমারি পিসিআইও করছি না, তাকেও তো ম্যানেজ করতে হচ্ছে, ম্যানেজ হচ্ছে আমাদের পেরিফেরি সাইড। হোয়াট ইজ আইডিয়াল, হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও ইন ইউর সেটিংস? তোমার সেটিংসে কোনটা আইডিয়াল? তোমার কি করতে হবে, যেখানে কেউই নাই, তুমি একটা গ্রামে আছো, তুমি একটা উপজেলায় আছো, তুমি একটা ডিস্ট্রিক্ট আছো, হোয়াট শুড ইউ ডু? সেটাও তোমাকে নিজস্ব একটা বিবেচনায় আর নেওয়ার আগে তাহলে আমাকে অ্যান্টিপ্লেটলেট দিব কিনা, স্ট্যাটিন দিব কিনা, বিটা ব্লকার দিব কিনা, এসিডি দিব কিনা, আমার মনে হয় এগুলো নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। এনিওয়ে, আমরা যখন ইমার্জেন্সিতে কোয়ালিটি অফ চেস্ট পেইন, ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইনটা আমরা কোয়ালিটি হচ্ছে সিভিয়ার চেস্ট পেইন হবে, নট রিলিভ বাই 2 to 3 সাবলিঙ্গুয়াল GTN, এবং দিস পেইন ইজ ইম্পেডিং টু ডেথ, মে রেডিয়াস টু দ্য লেফট আর্ম, হ্যাঁ লেফট আর্ম যেতে পারে, জতে যেতে পারে, অ্যাটিপিক্যালি সে রেডিয়েট হতে পারে, এবং অ্যাসিডিক সোয়েটিং থাকতে পারে। তাহলে দিস ইজ দ্য ইসকেমিক টাইপ অফ চেস্ট। সারা দিন ধরে 3 দিন ধরে বুকে ব্যথা আছে, ইট ইজ মোস্ট আনলাইকলি। অথবা খালি পেটে বাড়ছে, বড় পেটে বাড়ছে, এই ধরনের যদি কিছু হয় তাহলে ইট ইজ আনলাইকলি। ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন যদি থাকে তাহলে তুমি ধরে নিতে পারো এসটি এলিভেশন পেলাম। এখন তোমাকে এসটিএমআই মিমিক করে এরকম কন্ডিশনগুলোকে এক্সক্লুড করতে হবে, সেগুলো আমি একটু পরে আসতেছি। তারপরে তুমি তাকে ভর্তি করলা, প্রথম ইসিজিতে চেস্ট পেইন, ইসিজিতে চেস্ট পেলা না, পরবর্তী ইসিজি তুমি করলা, সিরিয়াল ইসিজি করতে যখন গেলা তখন দেখা গেল কি তুমি তার এসটি এলিভেশন পেলা, ইভলভিং ইসিজি চেঞ্জের মধ্যে তুমি এসটি এলিভেশন পেলা, তখন তাকে তুমি এসটিএমআই পাথওয়ে পাঠিয়ে দিতে।
তাহলে বোঝা গেল জিনিসগুলো কি, সিরিয়াল ট্রপোনিন করবে, ল্যাব টেস্ট করবে, ইসকেমিক রিসার্চ স্কোর করবে, গ্রেসিস স্কোর করবে, ব্রিডিং রিসার্চ স্কোর দেখবে, কারণ এজ দেখবে তার ব্রিডিং রিস্ক কেমন। আমার যদি ডুয়াল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে, আমাকে রিভার্সিবল স্টাডিজে যাওয়া লাগতে পারে, থ্রম্বোলাইটিক্সে যাওয়া লাগতে পারে, প্রাইমারি পিসে করা যাওয়া লাগতে পারে, তার রিস্ক অ্যাসেসমেন্ট থাকবে। তারপরে আমরা এসকেএমআই পাথওয়ে আমরা ফলো করব। চলে যাই নেক্সট স্লাইডে। আবার স্লাইড যাচ্ছে না, এখন আবার কি করব, আবার ইয়েতে যাব, আবার এনেবেলে যাব। সুভাষ স্যার এটা তো বলতে পারছি না স্যার, আমি তো স্লাইড শেয়ার জানি না স্যার। না না, আচ্ছা আমি করছি যে সমস্যা হচ্ছে আমি ইউজ করি ম্যাকবুক, আর আমি এটা হচ্ছে আমার মেয়ের ল্যাপটপ, এটা হচ্ছে তানভীর বলতে পারবে স্যার, তানভীর ভালো করছে স্যার। এটা কে বলতে বলো তো তাকে। তানভীর একটু বলে দেন স্যারকে কিভাবে করতে হবে, বা কে পারেন একটু বলে দেন তো একটু প্লিজ স্যার। আপনি আবার স্লাইডের নেক্সট স্লাইড শেয়ার করা লাগবে না, আপনি তাহলে কেন ঢুকেন আবার স্লাইড শেয়ারে যাব স্যার। এটা ওই যে নরমাল ইচ্ছা করে ক্লোজ করে ওপেন করতে পারেন স্যার। আবার ক্লোজ করে ওপেন করব না, স্যার আপনি একটু মিট করে দিলে ভালো হয়। আপনি ওই যে স্যার, ওই যে শোভরাজ নামে একজন আছে স্যার, ওনাকে একটু মিউট করে দেন। ওনার কাছ থেকে অনেক সাউন্ড আসতেছে স্যার। ইউর স্ক্রিন শেয়ারিং, আমরা স্টপ শেয়ার দিব নাকি আমি স্যার আপনি স্লাইডটা জাস্ট একবার ক্লোজ করে আবার ফাইলটা ওপেন করেন। ক্লিক করলে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে গেল, কোথাতে করবো, হয়েছে দাঁড়া, দেখা যাচ্ছে নাকি? স্যার ক্লিয়ার আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা তো এসটি এলিভেশন এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তাই তো? মায়োকার্ডিয়াল ইনফার্কশনের তোমরা ইউনিভার্সাল ডেফিনিশন জানো যে অ্যাট লিস্ট তোমার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, মানে অ্যাট লিস্ট একটা ক্রাইটেরিয়া থাকতে হবে অন দ্য টপ অফ ট্রপোনিন, কার্ডিয়াক ড্যামেজ অফ কার্ডিয়াক বায়োমার্কার, ইভিডেন্স অফ ট্রপোনিন থাকতে হবে। তার সাথে যদি অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোইং থাকে, তাহলে তুমি তাকে বলতে পারো যে এমআই। এর মধ্যে হচ্ছে যদি ইসকেমিক সিম্পটম থাকে, new or presumed new significant STD change wave or LBB যদি থাকে, যেমন ডেভেলপমেন্ট অফ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ থাকে, অথবা ইমেজিং এভিডেন্স অফ নিউ অর প্রিজুমড নিউ লস অফ ভায়াবল মাইক্রোডাম ইন রিজিনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি থাকে, অথবা ইন্টারকর্ডিনারি থ্রম্বোস ডিটেক্টেড অন এনজিওগ্রাফি অর অটোপসি যদি থাকে, তাহলে তুমি বলতে পারো যে ইট ইজ মাইক্রোডাম ইনফার্কশন। তাহলে প্রাইমারি ডায়াগনোসিস কি? একটা চেস্ট পেইন থাকুক, আর যদি ইসিতে স্টিলিউশন থাকে তাহলে ডায়াগনোসিস হয়ে যাবে, অথবা ট্রপোনিন আছে তার সাথে যদি এলিভেশন থাকে তুমি হয়ে যাবে, অথবা তার পেশেন্ট মারা গেল তারপরে যদি তুমি অটোপসি করে যদি তুমি পাও তাহলে তুমি বলতে পারো। এটা হলো তুমি কোয়ালিফাই করার জন্য এমআই এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমরা ইদানিং দেখবে তোমরা প্রায় আলোচনায় দেখতে পাচ্ছ টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এমআই এগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে না? দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু অনেক সময় ভাই জিজ্ঞেস করা হবে। টাইপ 1 যেটা হয়, বিশেষ করে কোভিড-19 এ সাধারণত তোমরা দেখছো যে এমআই হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 যেগুলো এমআই হতে পারে। তবে সবচেয়ে সাধারণত যেটা বেশি আমরা পাচ্ছি টাইপ 3 এন্ড সাম এক্সটেন্ট টাইপ 1। এখন টাইপ 1 হচ্ছে স্পন্টেনিয়াস এমআই, যেটা যদি রাপচার থাকে, ব্ল্যাক থাকে। স্যার অনেক সাউন্ড হচ্ছে স্যার, অনেক স্যার স্যার ওনাকে একটু মিউট করে দেন স্যার। তাহলে যাদের বলে তারা একটু মিউট করতে পারো। অপারেশন থেকে ফিশার্স থেকে তার যদি ধরো আগে থেকে 40%, 50%, 30%, 60% যদি স্টেনোসিস থাকে, এটা তোমাকে এটা সাউন্ড হচ্ছে কেউ বোধহয়, এটা সাউন্ড হচ্ছে এখনো এখন না হচ্ছে না শোনা যায়? দুই একজন ভলান্টারি বলে শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে। এখন স্যার উনি মিউট হইছে স্যার, এখন মিউট হইছে মনে হয়, রাইট? এখন মিউট হয়েছে স্যার। ভেরি গুড। যদি আগে থেকে 40%, 50%, 60% যদি করোনারি ডিজিজ থাকে, যদি ইরোশন থাকে, প্লাক থাকে, স্টেনাস ওয়াল যদি করে, তাহলে হচ্ছে প্লাক রাপচার হতে পারে। ফিশারিংটা তোমার
সেটা যদি হয় তখন হয়ে যাবে স্পন্টেনিয়াস অ্যামাই। কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিশেষ করে কোভিড-19 যেটা হয় এখনো মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। আমরা যেটা বলছিলাম যে তোমার টাইপ 1 টাইপ 2 টাইপ, হ্যালো আবার আওয়াজ হচ্ছে তো তার? স্যার আবার আওয়াজ হচ্ছে স্যার। এখন টাইপ 2 আমরা যেটা বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে কোভিড সিচুয়েশনে আমাদের যেটা মেইনলি ডিসকাশন ইস্যু হচ্ছে যে যদি ডিমান্ড এন্ড সাপ্লাই বিশেষ করে সেকেন্ডারি টু হাইপোক্সিয়ার কারণে যদি হয়, সেকেন্ডারি টু হাইপোক্সিয়া দ্যাট মিন্স যদি কোভিড-19 ইনফেকশন হয়, যদি লাংয়ে যদি তোমার হাইপোক্সিয়া হচ্ছে, সেকেন্ডারি যদি কার্ডিয়াক হাইপোক্সিয়া হয়, তাহলে এখানে ডিমান্ড এবং অক্সিজেন সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাই মিসম্যাচ হচ্ছে। এই জন্য যেটা হচ্ছে টাইপ 2 এমআই হচ্ছে। এবং এই এমআই গুলো যখন আমরা দেখা যাচ্ছে কি প্রাইমারি পিসিআই যদি স্টেপ না হয়, অ্যারাউন্ড 40% কেসে দেখা যাচ্ছে কি কোনো নন অবস্ট্রাকটিভ করোনারি ডিজিজ হচ্ছে। আবার এদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তোমরা যদি থ্রম্বোলাইটিস দিতে চাও, থ্রম্বোলাইটিস যদি দিতে চাও তাহলে তার ক্ষেত্রে দেওয়ার কোনো জাস্টিফিকেশন নাই। এখন কোশ্চেন হচ্ছে যে এই জন্য এই কোভিড এরায় ST elevation MI, if you are confident enough, which is definitely ST elevation MI on the top of clinical scenario, then you should decide for হচ্ছে থ্রম্বোলাইটিস। কারণ যদি আদার যে STMI মিমিক যে কন্ডিশনগুলো আছে সেগুলো যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমাকে সেইভাবে মাথায় রাখতে হবে। তুমি আগে একবারে দিয়ে দিতে পারতো থ্রম্বোলাইটিস, এখন দেওয়ার আগে 2বার থেকে 3বার চিন্তা করতে হবে। তার সাথে যদি দেখো যে সিভিয়ার চেস্ট পেইন উইথ রিজিওনাল ST এলিভেশন বা চেঞ্জ আছে, ইউ আর কনফিডেন্ট টেরিটোরিয়াল তুমি যদি চেঞ্জ ধরতে পারো তাহলে তুমি কনফিডেন্ট তুমি দিতে পারো। আদারওয়াইজ তুমি কিন্তু ভেরি কেয়ারফুল হতে হবে এই থ্রম্বোলাইটিস দেওয়ার আগে, বিকজ তার যে অ্যাডভার্স ইফেক্টগুলোকে তোমার মাথায় রেখে আগাতে হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তারপরে স্লাইডে। আবার একই অবস্থা। তো আমরা ন্যাচারাল হিস্ট্রি অফ ST এলিভেশনটা দেখি। ST এলিভেশন আমার আর্লিয়েস্ট চেঞ্জ হচ্ছে তোমার কি একটা পেশেন্টে তোমার যখন ইসিজি করলা, চেস্ট পেইন পেলা, ST এলিভেশন তুমি পেলা, ইয়েস ইট ইজ কনফার্ম ST এলিভেশন। তার এই ST এলিভেশন হওয়ার আগেই ফার্স্ট যে চেঞ্জটা হয় পিকড টি ওয়েভ চেঞ্জ, যেটা হয় উইদিন মিনিটস এর মধ্যে হয়। যে কোনো মাইক্রোবায়োল ইনফেকশনটা হলো উইদিন মিনিটস এর মধ্যে টল টি হয়ে যায়। লোকাল যেহেতু ইনফেকশন হয়, লোকাল রিজিওনাল ওই এরিয়াতে কিছু সেল যেহেতু নেক্রোসিস হয়, ওখান থেকে কিছু পটাশিয়াম বেরিয়ে এসে লোকাল হাইপারকিনেমিয়া হওয়ার ফলে ওখানে টল টিটা হয়, পিক টি ওয়েভটা হয়। তারপর প্রগ্রেশন অফ ST সেগমেন্ট এলিভেশন হয় মিনিটস থেকে আওয়ার্স। এটা 6 ঘন্টার মধ্যে ST এলিভেশনটা পিকে যায়, 6 থেকে 12 ঘন্টা সে পিক আওয়ার থাকে, দেন এটা ডাউন হওয়া শুরু করে। তারপরে আসো লস অফ ROM এন্ড QF ফর্মেশন। 6 ঘন্টা পর থেকে ROM নামতে থাকে, ST নামতে থাকে এবং QF ডেভেলপ করতে থাকে। তারপরে যে ডেজ এর মধ্যে যেটা হয় QF ইনভার্সন হয়, QF নরমালাইজেশন পারসিস্টেন্ট QF থাকে, ডেজ উইকস মান্থ ইয়ার্স টুগেদার থাকতে পারে। ওকে, ওয়ান্স QF অ্যাপিয়ার ইট ইজ পার্মানেন্ট, এটা কিন্তু আর চলে যাবে না। এখন আসো তোমরা যেটা ওয়ার্ডে যেটা দেখতে পাও কিছু ইসিজি কমন ST এলিভেশন এবং ডিসিজ তোমরা যেটা দেখতে পাও, আমি একটা জাস্ট তোমাদের দিচ্ছি, দেখো কিছু সিনারিও। এই কেসটা যদি তোমরা দেখো, এখানে দেখো লিড 1 2 3 তে দেখো ABR ABL ABF এ দেখো B1 B2 B3 B4 B5 B6। এবং তোমাদের ডায়াগনোসিস কি যে কোনো একজন ভলান্টারিলি বলতে পারো। এক্সটেন্সিভ এন্টিরিয়ামাইস এটা হচ্ছে কি এক্সটেন্সিভ। আচ্ছা, এখানে কি কি ফাইন্ডিংস আছে? স্যার ST এলিভেশন আছে স্যার B1 থেকে। প্রথম কথা হচ্ছে ST এলিভেশন আছে কিনা। আছে, কোথায় আছে? 1 ABL B2 B3 B4 5, হ্যাঁ B4 পর্যন্ত, তাই তো? ST ডিপ্রেশন 2 3 ABF, তাই তো? আচ্ছা, ST এলিভেশন এটা কি রকম ST এলিভেশন? এটা আছে না যে আপওয়ার্ড কনকেভিটি কনভেক্সিটি টম শেপ এরকম কিছু কথাবার্তা আছে না, অনেক কথাবার্তা বলতে পারো না, কিছুটা বলতে হবে। কনভেক্সিটি আপার্টস, কনভেক্সিটি আপওয়ার্ড, টম স্টোনিং, এই যে স্টোন দেখো না কবরের মধ্যে কিছু স্টোন দেখো না, তোমরা কোনো সমাধিস্থলে যাও নাই? হ্যাঁ হ্যাঁ, ওই টম স্টোনের এইরকম আর কি, অনেক কথাবার্তা বলবো আর কি। তাহলে এটা দেখা যাক, তাহলে এটা কি হলো?
না আমরা নেক্সট যাই। এটাতে দেখো এটা কি আছে, এটা কি আছে, বেশি কিছু কি আছে? তোমাদের তো টাইপিং খাটানো উচিত। V1 V2 V2, V3 V3, 4 5 6 এমনি দেখো, দেখলি তো হয়, একটু দেখলে অসুবিধা কোথায়? দেখতে পাচ্ছ জি স্যার। কি ডায়াগনোসিস কি? আরে এমআই তো Anterior কি MI, এমআই এটা বললেই হয়। anterior MI, হ্যাঁ anterior MI। তো তোমাদের কথাবার্তা বলতে মানে এত মানে ইয়ে হচ্ছে কেন? তাহলে এটা কি হলো? অ্যান্ড্রোসেপ্টাল এমআই। আচ্ছা তারপরটা দেখো, এটা কি? B4 5 6 ST লিমিটেশন অ্যান্ড্রোলাটাল এমআই নাকি? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো আমি ইসিজি গুলো দেখানো তো, সেটা কি? Sir, anti-MI with RBB with RBB. avian tip, sir. মানে আরবিবি উইথ অ্যান্ড্রোলামাই, Yes, sir. তার মানে কি? Proximal to the LAD lesion, sir. ফার্স্ট চ্যাপ্টারের আগে এলইডি প্রক্সিমাল এখানে লেশন থাকতে পারে, তাই তো? Yes, sir. ইট ইজ অ্যাজিউম নাকি? Yes, sir. আচ্ছা সিগনিফিকেন্স আছে তো এটা নাকি? Yes, sir. স্যার এটা তারপরে দেখো এটা তাহলে অ্যান্ড্রোলামাই উইথ আরবিবি, এটা কি? Anteroseptal, Q old MI old MI anteroseptal, sir. anterior septal, sir. রাইট, ওল্ড এম অ্যান্ড্রোসেপ্টাল। এটা কি? এটা কি? Sir, inferior MI with Posterior extension, suspected. posterior extension with RB. Sir, RV infraction with RV infraction, sir. Septal MI, sir. RV infraction, sir. ইনফ্লুয়েন্টাল এমআই, হ্যাঁ পোস্ট এক্সটেনশন তুমি বলতে পারো, যেহেতু মানে V1 এ আর এবং হচ্ছে এস এর রেশিওটা 1 এর বেশি না, হ্যাঁ যদি সমান সমান হইতো বা বেশি হইতো তাহলে আমরা সরাসরি বলে ফেলতে পারতাম এই পোস্ট এক্সটেনশন। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো এটা কি বলো? So inferior MI with suspected RV infraction. সাসপেক্টেড আরবি Infractions. V1 এ কি আছে, V2 তে কি আছে? এসটি ডিপ্রেশন আছে নাকি? Yes, sir. টি আপরাইট আছে, তাই তো? Yes, sir. তাহলে কি হবে? আরএসআর প্যাটার্নও আছে, তাই না? অল আর ইন V1 এর 5টা ডিগ্রি আছে, এগুলো কিন্তু একদম সাথে সাথে বলতে হবে। আরবিবি আছে নাকি নাই? আরবিবি আছে, তার প্রমাণ কি? লিড 1 এ তুমি দেখো এই যে এস ওয়েভ আছে, এস ওয়েভ যদি লিড 1 এ থাকে তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, তোমাকে চিন্তা করতে হবে সামথিং রং। দেন লুক এট V1 এ যদি দেখো যে আরএসআর প্যাটার্ন আছে, হ্যাঁ V1 এর সামনে যদি বড় মনে হয় তাহলে তোমাকে চিন্তা করতে হবে। আর যেহেতু এখানে 2-3 এমএফ এসটি এলিভেশন আছে, হ্যাঁ এবং অলরেডি কিছু কিছু কিউ চলে আসছে, তাহলে হচ্ছে কি ইনফ্লুয়েন্ট আমার আরবিবি, তাই তো? স্যার এটা কি রাইট এক্সিস ডেভিয়েশন বলা যাবে? বাইফেসিকুলার ব্লক আরবিবির সাথে রাইট এক্সিস ডেভিয়েশন থাকতে পারে। তোমাকে তো আমার এখানে যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, ডিসকাশন পয়েন্ট যেটা হচ্ছে যে এই পেশেন্ট যেহেতু এখানে একটা এমআই আছে, এখানে যেহেতু আরবিবি আছে, রাইট এক্স V1 এ যদি আর যদি বড় থাকে, এসএসটি যদি বড় থাকে, তাহলে কি কি ডিডি হইতে পারে? তাহলে কি কি হবে ডিডি? V1 যাই মানে V1 এ যদি আর যদি এস এর চেয়ে বড় হয় কি কি হইতে পারে? Sir, true posterior MI, sir. Posterior extension হতে পারে, sir. RBB হতে পারে. আরবিবি হইতে পারে, আরবিএস হইতে পারে, তারপরে Right ventricular hypertrophy হতে পারে, sir. হ্যাঁ আরবিএস তো বললাম, আর ট্রু পোস্টার এমআই হতে পারে, হ্যাঁ। এরপরটা দেখো, এটা দেখো,
সাইনাসটাকে কেটে স্যার মাইনাস থেকে আইডিয়া আছে এটা সাইনাস টেকিকার্ডিয়া এটাকে কেটে মানে QF2 3 তে আছে, এটা কি নরমাল না অ্যাবনরমাল? নরমাল নর্মাল নরমাল স্যার ইট ইজ অলমোস্ট নরমাল। এটা হচ্ছে আসলে নরমাল একটা ইসিজি, কিন্তু 2 আর 3 তে এটা মাইনর কিউ আছে দেখে ওল্ড ইনফ্রাএমআই লিখে ফেললে ইট ইজ ডাউটফুল, নট কনফার্ম, কারণ প্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া সে কনফার্ম করে না। নাম্বার 2 হচ্ছে যে অনেক সময় এটা দেখানোর উদ্দেশ্য আছে 2 আর 3 তে একটু বেশি থাকে, 2 তে নাই, তাহলে ইট ইজ সাসপেক্টেড, ইট ইজ নট কনফার্ম, সাসপেক্টেড। বাট যদি 2 তেও যদি প্যাথোলজিক্যাল কিউ থাকে তাহলে ইট ইজ কনফার্ম হবে, এর আগে কনফার্ম হবে না। অনেক সময় লিড 3 তে দেখেই তোমরা অনেক সময় লিখে ফেলো। এটা যদি লিড 2 যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে তুমি কিন্তু বলতে পারবে না, তাহলে এটা একটা মাথায় রাখতে হবে। কেমন ইট সিমস টু বি, এটাতে কিন্তু টোটালি এটা অ্যাবসলিউটলি নরমাল একটা ইসিজি। কথা বুঝতে পারছো? 2 3 তে যে কিউ আছে এটা ন্যারো, নট 1/4 অফ আর ওয়েভ, আসলে এটা প্যাথোলজিক্যাল কিউ না, তাহলে এটা ওল্ড ইনফ্রাএমআই বলা যাবে না। যদিও 3 তে থাকে কিন্তু 2 তে নাই, তাহলে সেক্ষেত্রে আরো ডাউটফুল, আরো সন্দেহ হবে, আরো হওয়ার সম্ভাবনা কম। দেখ কতগুলো তো এসটি এলিভেশন দেখলা, তাই না? অনেকগুলো দেখলা তো এসটিএমআই দেখলা। এখন এটা যাওয়ার আগে এটা দেখে নেই, এটাতে কি আছে? স্যার 2 3 ABF স্যার old MI inferior. বলতে ভাই এখানে দেখো 2 3 এবিএফ এ কিউ আছে, 3 কিউটা প্রমিনেন্ট, কিন্তু 2 কিউটা এত প্রমিনেন্ট না। খুব প্রমিনেন্ট কি? না প্রমিনেন্ট। তাহলে এখন দেখো আমরা এটা বলতেছি ওল্ড আমা ইনফিরিয়র, বাট এটাতে ইমনের জোর একটু কম থাকবে। যদি লিড 2 যেটা আছে, লিড 2 যেহেতু কেন বললাম দেখো তোমার যেটাকে বলতেছি এবিএফ এ আর হচ্ছে 3 তে যেটা দেখো একদম সিগনিফিকেন্ট কিউ, মিনিমাম 2টা লিড তো আছে, তাই না? আচ্ছা এখন দেখো লিড 2 তে যদি থাকতো তুমি একদম লিড 2টা তুমি একদম উড়াই দিতে পারো না, যদি লিড 2টা লিড 3 থেকে কম আসে, তাই না? যদি লিড 2টা লিড 3 সমান বা একটু বেশি সিগনিফিকেন্ট হতো তাহলে তুমি বলতে পারতো আনলেস প্রুভড আদারওয়াইজ ইট ইজ ওল্ড ইনফ্রাএমআই, কোনো মতে এটা তোমার সাথে ডিফার করা যাবে না। তাহলে ঠিক আছে, যে জিনিসটা বলতে চাচ্ছি পয়েন্টটা কি? ছোট বেশি আমার পয়েন্ট বুঝতে পেরেছো তো নাকি? মানে প্যাথোলজিক্যাল কিউ হতে হবে, এবং যদি 2 তে যদি থাকে তাহলে ইট ইজ ডেফিনেটলি ওল্ড ইনফ্রাএমআই, যদি 2 তে না থাকে তাহলে একটু ডাউটফুল থেকে যাবে। কেমন? আমরা নেক্সটে যাই। স্যার এই ইসিজি থেকে রিসেন্ট এমআই বলা যাবে? ওল্ড এমআই রিসেন্ট স্যার মানে ইসিজি দেখে স্যার এই সিঙ্গেল পয়েন্ট অফ ইসি দেখে তুমি রিসেন্ট এমআই বলাটার কোনো জাস্টিফিকেশন নাই। কারণ তুমি দেখো রিসেন্ট এমআই যদি বলতে থাকো তার সাথে কিন্তু একটু ইসি চেঞ্জ থাকতে হবে, মানে এসটি এলিভেশনের একটু চেঞ্জ, একটু নামতেছে উঠতেছে এরকম একটা কিছু থাকতে হবে। জি স্যার এটা দেখো, এটাতে কি আছে? Inferior lateral ভাই posterior এটাতে 2 3 আর 2 3 এবিএল না এবিএফ আছে। তারপরে V1 V2 দেখো, V1 V2 তে দেখো আর অনেক বড় এসটি ডিপ্রেশন আছে না, হ্যাঁ জি আপরাইট আছে। আচ্ছা আর অন্য জায়গায় দেখো 5 D6 ST division. হ্যাঁ D5 D6 বেশি আছে এস্টিমেশন আছে মানে এখানে ইনফ্রাএমআই আছে, এতে কোনো সন্দেহ আছে? না স্যার নাই না, সন্দেহ নাই। না স্যার তার সাথে আর কিছু আছে? পোস্টেরিয়র পোস্টেরিয়র এক্সট্রাকশন আছে। ঠিক আছে, তাহলে তুমি যখনই একটা জিনিস তুমি এখানে ক্লুটা হচ্ছে যখন ইনফ্রাএমআই থাকবে তার ক্ষেত্রে 1/3 অফ কেসে আরবিআই থাকতে পারে, পোস্টেরিয়র এক্সট্রাকশন থাকতে পারে। পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্ট যদি শকে আছে কিন্তু লাং ড্রাই থাকে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে ক্লিনিক্যালি শার্প হতে হবে যে ইয়েস তার পোস্টেরিয়র এক্সট্রাকশন বা আরবিআই থাকতে পারে, তো আমাকে একটু কেয়ারফুল হতে হবে। কেমন? এরপরেরটাই যাই, এটা দেখো এটাতে কি আছে? এটা বোধ একটু রিলেটিভলি ইজি অন্য আদার ইসিজি গুলো তুলনায়, তাই না? ওই তাড়াতাড়ি বলতে হবে, আমি আরো অনেক কিছু যেতে হবে, আমি তো তোমাদের কিন্তু দিচ্ছি হচ্ছে একটু ব্রেন স্ট্রং করার জন্য, স্টর্মিং এর জন্য। ইয়েস স্যার এন্ট্রিএমআই আছে স্যার এন্ট্রিএমআই আরবিবি এই যে এটা হলো ট্রু পোস্টেরিয়র এমআই। কেন? কেন? The tall R in V1 with ST depression with আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসো আমি একটু কয়েকটা কথা বলি, শোনো খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা তো এসটি এলিভেশন এমআই বসে এসটি এলিভেশন থাকলেই হবে, তাই না? হ্যাঁ
জি স্যার। আচ্ছা, এখন 1 মিলিমিটার ST সেগমেন্ট যদি এলিভেশন হয়, এটি সিগনিফিক্যান্ট হবে নাকি 2 মিলিমিটার হবে নাকি 1.5 মিলিমিটার হবে? তাহলে তোমাকে এই জায়গাটা একটু ক্লিয়ার হতে হবে। যদি অ্যান্টিরিয়র ST এলিভেশন তুমি যখন বলতে যাবা 2 মিলিমিটার ST এলিভেশন হতে হবে B2 B3 তে ইন ম্যান। ওমেন যদি হয় তাহলে বলতে হবে 1.5 মিলিমিটার ইন ওমেন। আর যদি older than 40 years হয়, অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি হার্ট অ্যাসোসিয়েশন অনুসারে অ্যান্টিরিয়রে 2 মিলিমিটার, মেল ফিমেলে 1.5 মিলিমিটার, এটা মাথায় রাখতে হবে। আর যদি পোস্টেরিয়র ST এলিভেশন যদি তুমি চিন্তা করো, ST সেগমেন্ট ডিপ্রেশন B1 এন্ড B2 তে ইনস্টেড অফ এলিভেশন না পেয়ে তুমি ডিপ্রেশন পাবে। কেন পাবা এটা? কারণ ভেক্টরটা টোটালি রিভার্স। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি মনে করো যে ST এলিভেশন ছাড়া আই কান্ট সে যে ST এলিভেশন আমায়, ইট ইজ নট ট্রু। ট্রু পোস্টেরিয়র আমার ক্ষেত্রে যদি ST ডিপ্রেশন পাও L1 তে, হ্যাঁ, সিগনিফিক্যান্ট ST ডিপ্রেশন পাও, তাহলে তুমি এবং আর যদি তোমার SH বেশি হয় তাহলে ইউ শুড কনসিডার ইট ইজ এ পোস্টেরিয়র আমায়। কথাটা কি মনে থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার। থাকবে স্যার। ST segment depression, not elevation. In case of an anterior precordial lead যদি B1 থেকে B4 এ যদি, হ্যাঁ, ST depression থাকে, এখন আর S এর প্রথম সেকেন্ড পয়েন্টে তুমি দেখবা রেশিও যদি মোর দেন 1 এর বেশি কিনা। তারপরে দেখবা ST elevation in the progressive posterior lead of the posterior ECG যদি B7 থেকে B9 পর্যন্ত করতে পারো তো ভালো। সবসময় তো আমাদের পক্ষে এটা অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। হয়, এটা কি করতে পারো সবসময়? তুমি ECG তো করো না স্যার। করো না। অতএব ST segment elevation in the inferior lead যদি থাকে 2-3 mm on the top of ব্যাকগ্রাউন্ডে যদি তুমি পাও, হ্যাঁ, এই inferior lead also present যদি থাকে, কারণ তুমি জানো যে 1/3 of কেসে posterior MI is associated with inferior MI, ঠিক আছে? সো ইট গিভস ইউ এডিশনাল ক্লু। তারপরেও যদি তুমি দেখো যে ব্লাড প্রেশার তো দেখো পেশেন্ট শকে আছে, বাট ট্রেমেন্ডাসলি তোমার যে মানে ভেরি ইন্টারেস্টিংলি হচ্ছে লাং বেজ ইজ ক্লিয়ার ডিসপাইট শক, তাহলে সেই ক্ষেত্রে তুমি কনফার্ম মোটামুটি নিশ্চিত হবে যে না ইট ইজ ট্রু পোস্টেরিয়র এমআই। এতে কোনো তোমার সন্দেহ থাকার কথা না, ঠিক না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই কারণে যে কারণ ক্লিনিক্যাল এক্সামিনেশনের লিমিটেড ভ্যালু থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু পেশেন্টের হার্ট ফেলিউর আছে কিনা সেটা দেখা, কারণ হার্ট ফেলিউর থাকলে ইউ ক্যান প্রেডিক্ট দ্য মর্টালিটি। এনিওয়ে এটা একটু দেখে নিই ইসিজিটা। এটাতে দেখো আমরা তো একটু শর্ট দ্রুত আগাবো কারণ আমাদের সময় বোধ আধা ঘন্টার বেশি চলে গেছে না। আচ্ছা এটা দেখো, এটা আমরা ট্রু পোস্টেরিয়র এমআই তো বললাম, এটা দেখে চলে গেলাম, এটা ট্রু পোস্টেরিয়র এমআই। এটা বুঝতে পারছো ট্রু পোস্টেরিয়র এমআই কেন বললাম এটা? ওকে, এবার চলে আসো এটা কি বাংলায় যদি বলে আর কি কিছু বুঝলাম না। কিউআরএস কমপ্লেক্স অনেক বড় তো। জি স্যার। এটা এলবিবি, রাইট, গুড। এলবিবি। এখন দেখো অ্যাকুট এমআই উইথ এলবিবি ইজ ভেরি কনফিউজিং। এখানে এস গার্বুসা ক্রাইটেরিয়া করবে, যদি স্কোর 3 এর বেশি থাকে তাহলে তোমরা বলতে পারবে যে ইট ইজ অ্যাকুট এমআই। তাহলে তোমরা এই যে এস গার্বুসা ক্রাইটেরিয়া তোমরা জানো, এই যে কনকর্ডেন্ট লিডে যদি দেখো, তারপরে যে ST সেগমেন্ট ডিপ্রেশন যদি দেখো, তারপরে যে ডিসকর্ডেন্ট লিডে যদি দেখো, এখানে স্কোর করে যদি 3 পয়েন্ট পাও তাহলে তুমি বলে ফেলতে পারো যে অ্যাকুট এমআই উইথ এলবিবি, রাইট? আমি চলে গেলাম। আমাদের এখন দ্রুত যেতে হবে, আদারওয়াইজ আমরা শেষ করতে পারবো না। এখন আসো স্পেকট্রাম অফ অ্যাকুট কোরোনারি সিনড্রোম আমরা যেটা বলছি যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন ST এমআই, ST এলিভেশন এমআই, তারপরে এমআই উইথ কমপ্লিকেশনস, এ লট অফ প্রবলেম তোমার কাছে নিয়ে আসবে ইন কোর্স অফ টাইম, ঠিক আছে? এখন আসলে what does it signify? তুমি একজন ক্লিনিশিয়ান, তুমি ডায়াগনোসিস করলা ইয়ার ক্রেডিট এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন ST এমআই, what is the reality behind this হচ্ছে মিনিমাম 1 গ্রাম অফ মায়োকার্ডিয়াম যদি নেক্রোসিস হয় less than, তাহলে কি হবে? ট্রপোনিন মে বি আনডিটেক্টেবল থাকতে পারে, ইসিজি চেঞ্জ মে বি ডিপ্রেশন বা ট্রানজিয়েন্ট ST এলিভেশন মে বি নরমাল থাকতে পারে, রিস্ক অফ ডেথ অ্যারাউন্ড 5 to 8% কেস হতে পারে। প্যাথোলজিটা কি হতে পারে? ব্ল্যাক ডিসরাপচার হতে পারে, ইনক্রিজ তুমি এক্সারশন যদি করো ডিসরাপচার হতে পারে, ইন্টারকর্ডারি থ্রম্বোসিস হতে পারে, পার্শিয়াল কর্নারি অপারেশন থাকতে পারে, এলবি ফাংশন মে বি নরমাল, মে বি ডিসফাংশন থাকতে পারে। যদি মোর দেন 1 গ্রাম মায়োকার্ডিয়াম যদি নেক্রোসিস হয়, ট্রপোনিন বাড়তে পারে, সিকেএমবি প্লাস মাইনাস বাড়তে পারে, ST সেগমেন্ট এলিভেশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে। It change, it depends on the how much myocardium are involved.
তার উপর ডিপেন্ড করে ক্লিনিক্যাল সিনারিও, প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ফাইন্ডিংস তুমি কোরিলেট করতে পারো। আমার কথা কি বোঝা যাচ্ছে? কোন রকম ইকো হচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। ওকে, তাহলে how much myocardium is necrosed you can roughly estimate it by your clinical scenario in the form of unstable angina or whatever you like to say, non-STMI or STMI. If you are suspect it is a case of STMI, at least more than 10 gram of myocardium should be jeopardized or maybe involved or maybe necrosed. So the more the myocardium involved, the more the severity of ST elevation MI, the more worse prognosis of ST elevation MI. এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কেমন? তারপরে চলে গেলাম any ST elevation MI যখন তোমার কাছে আসবে, once you see the ischemic type of chest pain and you go for ST elevation by ECG, yes ST elevation MI, you should go for 5 good rule হচ্ছে তোমার এজ যদি দেখবা, ব্লাড প্রেসার কম কিনা দেখবা, স্লিপ ডিস্ট্রিবিউশন দেখবা, হার্ট রেট দেখবা, লোকেশন অফ এমআই দেখবা। These 5 predictor may give you very prognostic information of 30 days of mortality in hospital or mortality. যদি বোর এজ, সিস্টেমিক ব্লাড প্রেসার যদি কম থাকে, the advanced sleep classification যদি থাকে, the more heart rate যদি থাকে, লোকেশন অফ এমআই, ইনফ্রা এমআই থেকে এন্ট্রা এমআই, তাহলে প্রগনোসিস খারাপ হবে, কেমন? আচ্ছা, তারপর আমরা চলে যাই, আমরা কেন একটা রোগী এমআই চেস্ট পেইন নিয়ে আসলো, ইসিজি করলাম, স্টেশন পেলাম, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার দরকার নেই। আমরা দেখি পেশেন্টের ফেলিউর আছে কিনা। ক্লিনিক ক্লাসিফিকেশন করার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা দেখি মর্টালিটি রেট কতটুকু হবে প্রেডিক্ট করার জন্য। কারণ এজ বিকজ ইউ আর এ ফিজিশিয়ান, তুমি যদি প্রেডিক্ট করতে না পারো এই চিকিৎসা করার পরে, তোমাদের মধ্যে অনেক ডাক্তার আছে দেখবে বলে যে এমআই সিস্টেম এখানে দিয়েছে, দূর এটা কি দিয়েছে, এটা প্রাইমারি পিসে করলে ভালো হয়। অনেক আবার বলে যে দূর এটা প্রাইমারি পিসে করছে কেন, এটা স্টেপটোকাইনেস দিলে ভালো হতো, দূর এটা কেন করছে, এটা না করলে ভালো হতো। তোমাদের মধ্যে ইউ শুড প্র্যাকটিস প্রফেশনালিজম। কোন কথা বলতে হবে, কোন কথা বলতে হবে না, কোন কথা পাবলিককে ট্রান্সমিট করতে হবে, কোন কথা পাবলিককে ট্রান্সমিট করতে হবে না, এইটা অর্জন করতে হবে। এই অর্জন করাই হচ্ছে সিনিয়র কার্ডিওলজিস্টের পিছনে থাকা, তার সাথে রাউন্ড দেওয়া, তার সাথে ঘোরা, মানে উইজডম ডেভেলপ করা। নলেজ হচ্ছে সবাই বই পড়ে অর্জন করতে পারে, কিন্তু উইজডম কিন্তু বই পড়ে অর্জন করা যায় না। নলেজ, মেবি ইউর নলেজ ইজ মাচ মোর দেন মি, বা আমার চেয়ে অন্যান্য সিনিয়র প্রফেসর চেয়ে তোমাদের অনেক নলেজ বেশি থাকতে পারে, বিকজ এ লট অফ ব্রাইট স্টুডেন্টস হিয়ার কন্টিনিউয়াস বই পড়ে তারা আর্ন করে নলেজ অনেক অনেক পড়ছে অনেক অ্যাকোয়ার করতেছে, কিন্তু তার উইজডম মানে ওয়েন নট টু সে, কখন বলতে হবে আর কখন বলতে হবে না, সেটা হলো উইজডম। অর্থাৎ উইজডম ডেভেলপ করার জন্য তোমাকে অনেক দূর যেতে হবে। এনিওয়ে, তুমি তাহলে ক্লিনিক্যালি যখন ইভালুয়েট করতে যাবে, তখন তুমি তাকে ক্লাসিফিকেশন করার উদ্দেশ্য হচ্ছে হাউ টু প্রেডিক্ট মর্টালিটি তুমি অ্যাসেস করবে। এবং যদি ক্লাস 4 যদি ক্লিপ ক্লাসিফিকেশন থাকে, হোল ওভার দ্য লাং যদি ক্র্যাশ থাকে, এবং যদি লেস দেন জাস্ট বেজাল ফিউ ক্লিপেশন থাকে, আইডিয়াল কন্ডিশনে যদি পাউডার ক্লাস 1, যদি হাফ অফ দ্য ফিল্ড থাকে বা মোর দেন হাফ অফ দ্য ফিল্ড থাকে, তাহলে 2 and 3 তুমি ক্লাসিফাই করতে পারো। It should be practiced regularly in your clinical practice right now. তোমরা যদি এখন এটা প্র্যাকটিস না করো তাহলে সারা জীবনে এটা পারবে না। অতএব you should do it, practice. আচ্ছা, তারপরে দেখো যদি ক্লাস 4 থেকে তার মর্টালিটি রেট অ্যারাউন্ড 70%, অতএব ভেরি কেয়ারফুল। এবার আসো কিছু ফ্যাক্ট বলছি। ফ্যাক্ট বলতে যাচ্ছি যেটাকে বলতেছে যে বেসিক থিংস অফ এমআই। অ্যারাউন্ড 1/3 of patient die in hospital before hospital reach, very emergency case. And in hospital 30 days mortality rate was estimated 8.8% and 18.4% respectively. Hospital estimated to be the mortality rate যেটা বললাম। And in the era of routine primary PCI we found mortality rate 7.3% at 1 year and 2.05% per year thereafter. এখন আমাদের ডাক্তার সাহেব বলতে পারে এটাকে আমরা প্রাইমারি PCI করলাম, পরে প্রসব করে গেল, দূর এটা কেন করলাম, অথবা প্রতি every year subsequent year 2.5% is risk to develop mortality. It depends on various risk factors,
is responsible for this. একটা হচ্ছে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর, একটা হচ্ছে ডিজিজ রিলেটেড ফ্যাক্টর, এবং একটা হচ্ছে মাল্টি ফ্যাক্টর ইস্যু অলরেডি থাকে। অতএব আমরা কমেন্ট করার আগে, আমরা বোঝার আগে আমাকে মেটিকুলাসলি অ্যাসেস করতে হবে পেশেন্টের আউটকাম কি হবে। আমাদের একটাই আউটকাম থাকবে, উদ্দেশ্য থাকবে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন ভালো করা এবং যতটুকু সম্ভব পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন ভালো করা, পেশেন্টের মর্টালিটি এবং মরবিলিটি কমানো। এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে যতটুকু আমাদের সম্ভব হয়। এনিওয়ে আমরা যাই নেক্সট। এখন আসো, আমরা যে বারবার তোমাদের সাথে এতক্ষণ আলাপ করতেছিলাম, যদি এসটি এলিভেশন এমআই থাকে, এসটি এমআই মিমিক কন্ডিশন গুলোকে এক্সক্লুড করতে হবে। তোমাকে ভেরি কেয়ারফুল থাকতে হবে, কিছু ডিডি মনে রাখতে হবে। মনে রাখার উপায় হচ্ছে এলিভেশন। এসটি এলিভেশন তোমাদের আছে না, মনে থাকবে না? এসটি এলিভেশন, যে এলিভেশন দিয়ে মনে রাখতে হবে, মানে এই হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। মোস্টলি হচ্ছে হাইপারক্যালেমিয়া, তোমাকে এক্সক্লুড করতে হবে হাইপারক্যালেমিয়া আছে কিনা। এসটি এলিভেশন পেতে পারো। এলবিবি লেফট ফ্রন্টাল ব্রাঞ্চ ব্লক আছে কিনা দেখতে হবে। লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম যদি থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে এসটি এলিভেশন, যে ক্লিনিক্যাল কন্ডিশন পেশেন্টের যদি এসটি এলিভেশন থাকে তাহলে তোমাকে এলবি অ্যানিউরিজমের জন্য হতে পারে, সেটা চিন্তা করতে হবে। ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সামটাইমস গিভ ইউ টু মেবি এসটি এলিভেশন, সেটাকে এক্সক্লুড করতে হবে। এরিথমিয়া, বিশেষ করে ব্রুগাডা সিনড্রোম যদি থাকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাহলে সেক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে ইয়েস দেয়ার মাইট বি এ কেস অফ মানে এসটি এলিভেশন, এটাকে এক্সক্লুড করতে হবে ইয়াং পেশেন্ট যদি থাকে। আচ্ছা, তারপরে যেমন ধরো আমাদের টাকুটসু যে কার্ডিওমায়োপ্যাথি যেটা পাচ্ছ ট্রিটমেন্ট, হাইড্রোজেনিক পেরিকার্ডিস ক্ষেত্রে পেতে পারো। ইনজুরি মানে এমআই অথবা কার্ডিয়াক কনকাশন যদি হয়, অসবর্ন ওয়েভ যদি হাইপোথার্মিয়া থাকে অথবা হাইপোক্যালসিমিয়া থাকে, নন অ্যাসোসিয়েটেড নেসোস্পাজম যুক্ত প্রিন্সিপাল অ্যাঞ্জিনা, কমনলি যেগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। রিটেনে আসলে এইভাবে লেখার চেষ্টা করবে, কেমন? আর প্রত্যেকটার সাথে সাথে দুটো তিনটা করে পয়েন্ট দিয়ে এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিবে, তাহলে তুমি বোঝা যাবে যে ইট ইজ নট এসটি এলিভেশন নট ডিউ টু এসটিএমআই। বুঝাতে পারছে কিনা? তাইলে তোমাকে ডিসিশনটা স্ট্রিক্ট কাইনেস দিবা কিনা, রিলেটিভলি দিবা কিনা, দেন ইউ ক্যান টেক দ্য ডিসিশন ভেরি পারফেক্টলি নিতে পারবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কোনো কথা আছে এখানে? নাই কথা নাই। ঠিক আছে, আমি যাই নেক্সট। আচ্ছা, ম্যানেজমেন্ট প্রোটোকল সিম্পল, এটা প্লেন ওয়ার্ডে বলছি। একটা পেশেন্টের বুকে ব্যথা হলো, সে বাসায় আছে, সে ইমার্জেন্সি মেডিকেল ডিপার্টমেন্টে ফোন করলো আমাদের ইমার্জেন্সিতে, ভাই আমি আইটিসি কুমিল্লা থেকে কয়েক ঘন্টা, তুমি জিজ্ঞেস করলে কয়েক ঘন্টা লাগবে, 2-3 ঘন্টা লাগবে। ভাই আপনি একটা ইসিজি করছেন? না, ইসিজি করে না। তুমি বললে যে একটা লোকাল ইসিজি করে, ওখানে ইসিজি করে তোমরা পাঠাইলো, তুমি দেখলে যে ইসিজিটা দেখলা, ওকে ইসিজি পজিটিভ, তাহলে বললে যে তাড়াতাড়ি যে একটা ভর্তি হন, তোমার এখানে আসতে দেরি হবে, প্রাইমারি পিসিআর সেন্টার নাই, তাহলে তুমি থ্রম্বোলাইটিস করতে পারো। যদি দেখো যে 120 মিনিটের কম সময় লাগবে প্রাইমারি পিসিআর সেন্টারে যাইতে, তাহলে তুমি তাকে ওখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। যদি বেশি লাগবে তাহলে তুমি তাকে সাথে সাথে প্রিপারেশন করে নাও। আর যদি দেখলে যে তোমার সাথে আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে তুমি কনফার্ম করে বলে এস্টিমেশন আমায়, তুমি 60 মিনিটের মধ্যে প্রাইমারি পিসিআর করতে পারবা, স্ট্রেট ওয়ে গো ফর প্রাইমারি পিসিআর, বিকজ last 40 years primary PCI is proven that it is beneficial for the patient in terms of the mortality and morbidity, এবং clinical outcome is much more better than তোমার থ্রম্বোলাইটিস। যতক্ষণ পর্যন্ত পারবো প্রাইমারি পিসিআই আমরা এনকারেজ করব, যদি না পারি, যদি দেখি তাহলে থ্রম্বোলাইটিস দিব। যদি দেখি যে লাইটিস কিংবা প্রাইমারি পিসিআই আমরা অ্যাসেস করব কোনটা কত তাড়াতাড়ি আমরা দিতে পারি। যদি তোমার সেন্টার আছে, ফ্যাসিলিটিস আছে, তুমি যদি প্রাইমারি পিসিআই করতে পারো ভালো। যদি না থাকে, যদি যত তাড়াতাড়ি তুমি ডিসিশনটা নিয়ে ফেলবা, আমি যে রিফরমেশন যাব, হয় ফার্মাকোলজিক্যাল যাব অথবা মেকানিক্যাল যাব, যেটাই যাব না কেন, দা কুইক ডিসিশন যদি নাও, কুইক ইমপ্লিমেন্টেশন যদি করো, তাহলে পেশেন্ট মাস মোর বেনিফিটেড। আমরা চলে যাচ্ছি এই জিনিসটা, গ্রাফটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। ধরো তুমি সাপোজ প্রাইমারি পিসিআই চিন্তা করলে, তোমার আসার সাথে সাথে প্রাইমারি পিসিআই করলা, ওরা দেখলে যে করোনারি আর্টারি ডিজিজ 100% অপারেশন, স্ট্রেট ওয়ে গো ফর প্রাইমারি পিসিআই, পেশেন্ট বেনিফিটেড। কিন্তু তুমি এনজিওগ্রাম যখন প্রাইমারি পিসিআই উদ্দেশ্য নিয়ে দেখলা টিমি 3 ফ্লো আছে, ডোন্ট গো ফর, তোমার এখানে স্ট্যান্ড দেওয়ার দরকার নাই, ইউ জাস্ট সি এন্ড অবজার্ভ। যেহেতু টিমি 3 ফ্লো চলে আসছে, তাহলে কেন হয়েছে, তখন ইউ ক্যান রিয়ালাইজ এটা কি মিনোপা সিনড্রোম কিনা, এটা কি যদি কোভিড এরাতে হয়ে থাকে তাহলে এটা কি টাইপ 2 মাইকোডিয়াল ইনফেকশন ছিল কিনা, নাকি মাইকোডিয়াল ইনজুরি ছিল কিনা, বা স্পন্টেনিয়াস রিজলিউশন অফ ক্লট হয়েছে কিনা, এই অথবা একটি প্লেটলেট দেওয়ার পরে 30% কেস স্পন্টেনিয়াস রিজলিউশন হয়, সেটা হয়েছে কিনা, সেই চিন্তা ভাবনা করে তুমি শুধু কমার্শিয়াল পারপাস স্ট্যান্ড লাগাই দেওয়ার দরকার নেই। ইফ টিমি 3 ফ্লো ইজ এস্টাবলিশড দেয়ার, তুমি যদি দেখো যে হ্যাজার্ড বেনিফিট
বেশি হবে তাহলে ডোন্ট পুট স্ট্যান্ড। যদি দেখো যে পেশেন্টের টিবি 2 ফ্লো আছে, সিম্পটম আছে, তাহলে তুমি তাকে স্ট্যান্ডে করতে পারো। যদি টিবি 1 থাকে তাহলে ইউ গো ফর পিসিআই, পেশেন্ট মে বি বেনিফিশিয়াল। বাট যদি টোটাল অক্লুশন থাকে ইন প্রাইমারি পিসিআই সেটিং এ ইউ মাস্ট গো প্রাইমারি পিসিআই। ওকে, ফরগেট ইট। এখন যদি মনে করো যে তুমি থ্রম্বোলাইটিস দিছো 2 ঘন্টা হয়ে গেছে, তারপরে তোমার সেন্টার অফ ম্যানেজমেন্ট, ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস, তুমি যদি ফার্মাকোইনভেসিভ করতে যাও, এনজিওগ্রাম করলা, কইরা দেখলা যে টিবি 3 আছে, ডোন্ট গো ফর স্ট্যান্ডিং। টিবি 2 আছে, ডোন্ট গো ফর স্ট্যান্ডিং। ইউ শুড মেটিকুলাসলি অ্যাসেস দ্য পেশেন্ট সিম্পটম আছে কি নাই, পেশেন্টের লাগালে বেনিফিট হবে কি হবে না। যদি বেনিফিটেড হবে মনে করো তাহলে তুমি পিসিআই করবে, আদারওয়াইজ তুমি করবে না। তবে যদি টিবি 1 হয় তাহলে ইউ মাস্ট গো, আর টিবি 0 হলে কোনো কথাই নেই, ইউ মাস্ট ডু ইট। ঠিক আছে? যদি এসটি এলিভেশন এমআই স্ট্রেপ্টোকাইনাস পাইছে 24 ঘন্টা পরে, শক নাই বা 72 ঘন্টা পরে আসছে, তুমি এনজিওগ্রাম করলা, 100% ব্লক পেলা, ডোন্ট গো ফর পিসিআই, বিকজ এখানে কোনো বেনিফিট নাই। নেক্সট স্লাইড। তোমরা যেটা শিশুতে ম্যানেজ করো, আমি জানি পরীক্ষার হলে জিজ্ঞেস করলে বলবে যে আমরা আসার সাথে সাথে কার্ডিয়াক মনিটরিং করব, অক্সিজেন দিব, আইভি চ্যানেল ওপেন করব, ব্রিফ হিস্ট্রি অ্যাসেসমেন্ট করব, আমরা পেইনের জন্য আমরা মরফিন দিব, কতটুকু দিব, কিভাবে দিব না দিব, এগুলো কোশ্চেন আনসার সেশনে আমরা আলোচনা করব। অ্যাসপিরিন, ক্লোপিড এগুলো আমরা দিব। তারপরে হচ্ছে রিপারফিউশন থেরাপি নিয়ে আমাকে ইমিডিয়েটলি ডিসিশন নিতে হবে আমরা কোনটাতে যাব। ঠিক আছে? তারপর আমরা চলে যাই ইনভেসিভ স্টাডিজ। আমরা কি প্রাইমারি পিসিআই যাব না থ্রম্বোলাইটিক্সে যাব না ফার্মাকোইনভেসিভে যাব না ইলেকট্রিক পিসিআই যাব, ইট ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল সিনারিও। এখন আসো চ্যালেঞ্জ কি আসে? চেস্ট পেইন চ্যালেঞ্জ হচ্ছে ইউজ ট্রাফিক। তোমার হসপিটাল, আউটসাইড হসপিটাল আসার আগেই পেশেন্ট হয়তো টাইম কভার করে গেছে। ঠিক আছে? তারপর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে যে ট্রাফিকের কথা বললাম, এরপরে কথা আসলে টাকা পয়সার ব্যাপার আছে, ভেরি এক্সপেন্সিভ মেকানিক্যাল যদি রিপারফিউশন করতে চাও, তাহলে তুমি দেখো কি করবা, তোমার সিদ্ধান্তের ব্যাপার। তুমি যখন সিদ্ধান্ত নিতে গেলে পেশেন্ট পার্টি বলে, আমি আব্বার সাথে কথা বলি, চাচার সাথে কথা বলি, দুলাভাইয়ের সাথে কথা বলি, অনেক কথাবার্তা বলি, এ আসবে ও আসবে, এইসব কথাবার্তা বলতে থাকি, তুমি হয়ে যাবা পাজিটিভ। তারপরে তোমার বসকে জানালে, তোমার ইমিডিয়েট চিফকে জানালে, সে আবার আসতেছি নামতেছি, তার ডাক্তার আসলো, লট অফ প্রবলেম ইজ দেয়ার, তাই না? তো তুমি জুডিশিয়াল সিদ্ধান্ত নিলা, নেওয়ার পর তুমি যেটা দেখলা, ওকে, ক্যাথ ল্যাবকে অ্যাক্টিভেট করলাম, ক্যাথ ল্যাবে যায় যে একটা রোগী ভর্তি আছে, পিসিআর করতেছে, আর দেরি হয়ে যাচ্ছে, অথবা ধরো ক্যাথ ল্যাবে স্টাফ নাই বা তোমার ডাক্তার নাই, অনেক প্রবলেম থাকে, সো ক্যাথ ল্যাব টিমকে অ্যাক্টিভেট করতে হবে। প্রাইমারি পিসিআই ইন্ডিকেশন তোমরা সবাই জানো, ইসকেমিক সিম্পটম যদি 12 ঘন্টার কম থাকে, এবং ওই যে আমরা যে এসটিএমআই পাথ যেটা তোমাদের দেখালাম, যদি 120 মিনিটস, 90 মিনিটস এবং 60 মিনিটসের কম সময় থাকে, তাহলে আমরা এটা প্রাইমারি পিসিআই চলে যাব, আনলেস প্রুভড আদারওয়াইজ। আমরা ফিব্রুয়ারিকে কখন যাব, এই কথাটা তোমাদের বলার জন্য স্লাইডটা আমি দিলাম। যদি দেখো যে মোর দেন 120 মিনিটস লাগতেছে, কেমন মোর দেন 120 মিনিটসের সময় বেশি লেগে যাচ্ছে প্রাইমারি পিসিআই ক্ষেত্রে ফার্স্ট মেডিকেল কন্টাক্ট থেকে, তাহলে তুমি কিন্তু 2 ঘন্টা অপেক্ষা না করে ইউ মাস্ট গো ফর লাইটিক্স, কেমন? তাহলে তুমি লাইটিক্সে চলে যাবে, ক্লাস 1 ইন্ডিকেশন। আর যদি 12 থেকে 24 ঘন্টার মধ্যে থাকে তাহলে 2A, আর 24 ঘন্টার পরে যদি যাও অন্য কোনো যদি না থাকে তাহলে সেটা হচ্ছে ক্লাস 3 ইন্ডিকেশন, এটাতে যাওয়া উচিত হবে না, কেমন? আদার তখন তুমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট স্টাডিতে যাও। হ্যাঁ ভাই, এরপরটা যাচ্ছে না। আচ্ছা, ডিলেড ইনভেসিভ ম্যানেজমেন্ট, এটাও তোমরা জানো, কার্ডিওজেনিক শক যদি থাকে তাহলে আমরা প্রাইমারি পিসিআই করতে পারি, 36 আওয়ার্স আমরা যেতে পারি। এরপরে আমরা চলে যাই, এটা তোমাদের জন্য একটু বলার উদ্দেশ্য আছে, 2017 এবং 2019 ডিসেম্বরের আপডেটটা আমি বলছি, এইটা একটু ভালো মতো লক্ষ্য করো যে গ্রিনটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন, ইয়েলোটা হচ্ছে 2A, আর হচ্ছে আম্বার যেটা 2B, আর রেড হচ্ছে তোমার ক্লাস 3। রেডিয়াল অ্যাক্সেস ইন কেস অফ তোমার ইন্টারভেনশন ক্ষেত্রে ছিল, ইনিশিয়ালি ছিল রেডিয়াল অ্যাক্সেসটা ছিল 2A, রাইট নাও 2017 এটা হয়ে গেল ক্লাস 1। ড্রাগ এলুটিং স্ট্যান্ড আগে ছিল 2A, এখন হয়ে গেছে ক্লাস 1। কমপ্লিট রিভার্সিবল আগে ছিল হারাম, মানে কন্ট্রাইন্ডিকেশন, এখন বলছে যে ইট ইজ 2A, কেমন? থ্রম্বাস এক্সপ্রেশন আগে বলা হতো 2A, এখন বলতেছে হারাম, মানে ক্লাস 3 ইন্ডিকেশন। এগুলো অনেকগুলো কথাবার্তা আছে। আবার তোমরা যে অক্সিজেন দাও সিসিউতে, যে আগে বলা হতো 95% নিচে অক্সিজেন স্যাচুরেশন থাকলে তুমি অক্সিজেন দিতে বলা হতো, এখন 90 নিচে যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন দিবে, আদারওয়াইজ অক্সিজেন দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু চেঞ্জ আছে।
আর কমপ্লিট রিভাসকুলেশনের ব্যাপারে 2019 ডিসেম্বরে কমপ্লিট ট্রায়ালে যেটা বলা হয়েছে, কমপ্লিট রিভাসকুলেশন আওয়ার মেইন মটো, এটাকে আমরা এক সেটিং এ করব নাকি ইন্ডেক্স হসপিটালেশনে করব নাকি পরে করব, সেটা হচ্ছে ম্যাটার অফ ডিসকাশন অন দা অপারেটর ডিসক্রিপশন, সে কিভাবে সিদ্ধান্ত নেবে। এনিওয়ে, তারপরে স্লাইডটা যাই। আচ্ছা, একটা কেস দেখাচ্ছে কেমন। আচ্ছা, এটা দেখো, একটা 42 ইয়ার মেল, 3 ঘন্টার চেস্ট পেন ছিল। তোমরা স্ক্রিনটা ক্লিয়ারলি খেয়াল করে দেখো যে B1, B2, B3 খেয়াল করছো কিনা, B4, মানে ইট ইজ অ্যান্ড্রোসেপ্টাল এমআই উইথ আরবিবির মতো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না আরবিবির মতো মনে হচ্ছে না? হ্যাঁ, জি স্যার। মনে হচ্ছে আরবিবির মতো। Yes, sir. আচ্ছা, তাহলে দেখো আমরা কি করলাম, এনজিওগ্রাম করে দেখে যে প্রক্সিমাল এলইডি টোটালি অক্লুশন। যেহেতু আরবিবি আমরা বুঝলাম যে ফার্স্ট স্টেপের আগে টোটাল অক্লুশন থাকে, তাই না? আমরা এটাকে কি করলাম, কিছুই করলে এটাকে জাস্ট শুধু থ্রম্বোসাকশন করছি। যদিও থ্রম্বোসাকশন, রুটিন থ্রম্বোসাকশন কন্ট্রাইন্ডিকেশন, বেল আউট থ্রম্বোসাকশন ক্যান বি ডান, এটা হচ্ছে 2 ইন্ডিকেশন। আমরা কোন রকমে তাকে থ্রম্বোসাকশন করে তার ফ্লো এস্টাবলিশড হচ্ছে, যেহেতু স্টেন্ট দেওয়ার কোনো জায়গা নাই, তাহলে আমরা তাকে এভাবে রেখে চলে আসছি। এক সপ্তাহ পরে আমরা চেক করে দেখি যে টোটাল ফ্লো ইজ ফ্যান্টাস্টিক। এটা ছিল বাংলাদেশ বিমানের একজন পাইলট, সে ভেরি ভালো আছে। তারপর আমরা তাকে ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা আসলে টেলিভিশনের রিপ্রোডাকশন স্টাডিজে আমরা তাকে কি করলাম, আমরা তাকে স্টেডিও ক্যাথলেবে নিয়ে গেলাম, আমরা দেখলাম, তাকে থ্রম্বোসাকশন করলাম, তারপর আমরা অ্যান্টিপ্লেটলেট, স্ট্যাটিন এগুলো সব ড্রাগ দিলাম, ইনক্সিবেরিন দিলাম, ট্রিটমেন্ট করলাম, পেশেন্ট ভালো আছে। সেকেন্ড কেস দেখো, 7 ঘন্টার চেস্ট পেন, লিড 2, 3 এবং এবিএফ এ দেখো এস টেলিভিশন, লিড 2 থেকে লিড 3 তে যেহেতু বেশি, তাহলে মোস্ট লাইকলি ইট ইজ আরসি ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? এটা যদি লিড 2 তে বেশি থাকতো, লিড 3 তে যদি কম থাকতো, তাহলে এটা এলসেক্স হওয়ার সম্ভাবনা ছিল। এখন এনজিওগ্রাম করে দেখো, টোটাল অক্লুশন হিউজ থ্রম্বাস, পুরাটাই থ্রম্বাস দেখা যাচ্ছে, বুঝতে পারছো? আমরা কি করলাম, ওয়্যারিং করলাম, থ্রম্বাস এক্সপ্রেশন করলাম, থ্রম্বাস এক্সপ্রেশন করার পরে আমরা দেখলাম যে সিগনিফিকেন্ট লেশন। তারপরে আমরা কি করলাম, আগেরটাই কিন্তু আমরা স্ট্যান্ড না দিয়ে চলে আসছি, এখানে কিন্তু আমরা সিগনিফিকেন্ট লেশন স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ড দেওয়াতে এখন দেখো ফাইনাল রেজাল্ট, এই হলো ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? এবার আসো থার্ড কেস। এখন আমরা তোমাকে যেটা বললাম, বলে ফেলছি কথাটা, থ্রম্বাস এক্সপ্রেশন রুটিনলি করার দরকার নেই। যদি হিউজ থ্রম্বাস বার্ডেন থাকে, বেল আউট যদি করো, থ্রম্বাস এক্সপ্রেশন করার পরে যদি তুমি দেখো যে ফ্লো এস্টাবলিশড হয়ে গেছে, তাহলে নো স্ট্যান্ডিং। যদি ফ্লো এস্টাবলিশড হয় না, সিগনিফিকেন্ট লেশন, তাহলে গো ফর স্ট্যান্ডিং। যদি দেখো যে তাও আসে না, এটা একটু বেদন করে দেখো, তারপরে ফ্লো তারপরে স্ট্যান্ডিং করো, আদারওয়াইজ করার দরকার নেই। নেক্সট, এটা হচ্ছে দেখো একটা ফাইনাল কেস। এটা চেস্ট পেন 13 ঘন্টা। এখন আমরা এটা কি প্রাইমারি পিসে করবে? 13 ঘন্টা চেস্ট পেন নিয়ে আসছে, তুমি কি করবে? পেশেন্ট শকে আছে, 60-40 করবে? এনজিওগ্রাম প্রাইমারি পিসে করবে? স্যার জি, স্যার। অনগোয়িং চেস্ট পেইন আছে, শকে আছে, করতে হবে। Ongoing এটা করা case pain যাবে, আছে, patient extended study indication for primary পিসে। তাহলে আমরা এটা কি করলাম, এলইডি টোটালি অক্লুশন, কিছুটা এয়ার আছে কেমন। তারপরে দেখো আরসিএ, আরসিএটা দেখছো? আরসিএ চেক মাঝে মাঝে একটা এটা তো এনআইসিবিটির ক্লাস, আর লোক যে ঢাকা মেডিকেলের অফিসার ওরা। আচ্ছা, আরসিএ দেখো টোটাল অক্লুশন দেখছো, মানে এলইডি এবং আরসিএ টোটাল অক্লুশন। কোনটা প্রাইমারি তুমি বলতে পারবে? এখন কোনটা কালপ্রিট, কোনটা করব কোনটা করব না? সো আওয়ার স্টাডিজ হচ্ছে টোটাল রিভাসকুলারাইজেশন, যেহেতু পেশেন্ট শকে আছে। তাহলে আমরা কি করলাম দেখো, আরসিএ আমরা করে ফেললাম, আরসিএতে আমরা ওয়্যারিং করলাম, থ্রম্বোসাকশন করলাম, প্রিডাইলেট করলাম, স্ট্যান্ড করলাম, শেষ। এবার আসো এলইডি, ওয়্যারিং করলাম, থ্রম্বোসাকশন করলাম, প্রিডাইলেট করলাম, স্ট্যান্ড করলাম। দেখো এখন দেখো এটা বলছি, তাহলে ইট ইজ এ কমপ্লিট রিভাসকুলেশন ইন দ্য সেটিং অফ শক। তাহলে দেখো যে কথাটা বলতে চাচ্ছি, আগে শুধু বলা হতো প্রাইমারি ট্রায়ালে বলা হয়েছিল শুধু ইনফ্রাক্রিট আর্টারি করার জন্য, এখন যেটা বলা হচ্ছে কমপ্লিট রিভাসকুলেশন ইনডেক্স হসপিটালাইজেশন ক্ষেত্রে যদি শক থাকে তাহলে করতে বলা হয়েছে। এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, এটা হচ্ছে 2017 এর ওপিনিয়ন। আর 2019 এর ডিসেম্বরে যেটা বলা হয়েছে কমপ্লিট ট্রায়ালে, তাহলে মাল্টিভেসেল পিসিআই যদি থাকে, কমপ্লিট রিভাসকুলেশন সবচেয়ে প্রিফারেবল যদি কোনো রকম কন্ট্রাইন্ডিকেশন না থাকে, ঠিক আছে? এবার আসো পিসিআই ভার্সেস ফিব্রোলাইসিস।
যেটা মনে করতে আমরা পিসিআই কে চয়েস করব বেশি নাকি ফিব্রোনেসি কে বেশি চয়েস করব? আমরা পরীক্ষার হলে তোমাকে বলতে হবে আমাদের ফার্স্ট চয়েস প্রাইমারি পিসিআই, যদি প্রাইমারি পিসিআই যদি সুইটেবল না হয়, যদি ডিউরেশন বেশি মনে হয়, তাহলে আমরা থ্রম্বোলাইটিক্সে যাব। থ্রম্বোলাইটিক্সে যদি যেতে চাই তাহলে তোমাকে জিজ্ঞেস করবে কোন থ্রম্বোলাইটিক্সে তুমি চয়েস করতে চাও, তখন দিলে বলবে যে আমি প্রেফারেবলি টেনিক্টিপ্লেস চয়েস করব ওভার স্ট্রেপ্টোকাইনেস, বিকজ এটা সাকসেস রেট অনেক ভালো। যদি একটাই মাত্র ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, এছাড়া আর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। কেমন? তাহলে এই কথাগুলো আমার বলা হয়ে গেল, তাই না? এখন দেখো ফিব্রোনাইটিক এজেন্ট আমরা কোনটা চয়েস করব? আমরা বললাম যে টেনিক্টিপ্লেস চয়েস করব, বিকজ ইট ইজ স্পেসিফিক ফ্যাটি রেট অ্যারাউন্ড 80%, প্রায় কাছাকাছি কিন্তু। হ্যাঁ, তো আমরা এটা চয়েস করার চেষ্টা করব। এখানে এই যে বোলাস ডোজ তোমরা জানো, এটা সম্বন্ধে বলছি। এখন আসলে তারপর আমরা কি করব? এসটিএমআই আমরা যাই করি ম্যানেজ করার পরে, যেটাই করি না কেন, এসটিএমআই আমরা ম্যানেজ করার পরে আমাদের যেটা টার্গেট থাকবে তাকে রিহ্যাব করা। রিহ্যাব করার জন্য কি ফর্মাল রিহ্যাব করতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, সেকেন্ডারি প্রিভেনশনের ব্যাপারে আমরা তাকে অ্যাটেনশন দিতে পারি। কেমন? এরপরে দেখো আমরা কোভিড এর ক্ষেত্রে যেটা বলছি, কোভিড এর ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জ আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, মোস্ট চ্যালেঞ্জ যেটা হচ্ছে, একটা মিনিট কাজল, আমি ক্লাসে আমরা যেটা বলছি কোভিড সেটিং এসটিএমআই ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, ট্রু সেটিং আমরা বলছি প্রাইমারি পিস থেকে এনকারেজ করছি, কিন্তু কোভিড সেটিং এ আমরা যেটা করছি, আমরা থ্রম্বোলাইটিক্স কে প্রেফার করছি। তবে যদি মাল্টিপল ক্যাথল্যাব থাকে, 24 ঘন্টা ফ্যাসিলিটিস থাকে, যদি দেখি যে প্রাইমারি পিসে করার সুযোগ আছে, তাহলে আমরা অবশ্যই প্রাইমারি পিসে কে আমরা অ্যাড্রেস করব। কেমন? কিন্তু আমরা প্রাইমারি পিসে কে অ্যাড্রেস করতে গেলে আমাদের বেশি ম্যান পাওয়ার অ্যাডজাস্ট হবে, বেশি পাবলিক ইনফেকশন হওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে আমরা এনকারেজ করব থ্রম্বোলাইটিক্স থেরাপি আমরা দেওয়ার জন্য, ঠিক আছে, তাতে কম ম্যান পাওয়ার অ্যাডজাস্টেড হবে। এটা হচ্ছে, কিন্তু ডোন্ট, পরীক্ষার হলে তোমাকে বেসিক ফ্যাক্টটা বলতে হবে, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি, যদি তোমরা করতে চাও, আমাদের যেটা করতে হবে, এস্টিমেশন শুড বি ম্যানেজ। হ্যাঁ, যতগুলি পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি হবে, তোমার ইমার্জেন্সিতে ভর্তি হবে, করা যায় তো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? কথা হচ্ছে কোভিড সিচুয়েশনে আমরা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা এনকারেজ করব, ভিতরে এনকারেজ করব যে মাস্ট গো ফর থ্রম্বোলাইটিক্স। যদি সেন্টারে ফ্যাসিলিটিস থাকে, প্রাইমারি পিসে যদি করার সুযোগ থাকে, আমরা প্রাইমারি পিসের কথা বলবো, আদারওয়াইজ আমরা সহজে বলতে যাব না। কেমন? আচ্ছা, তারপরে দেখো, পরের স্লাইডটা যাই। কুইক চেঞ্জ, ইট ইজ হচ্ছে অ্যাডভান্স লেভেল লার্নিং। অ্যাডভান্স লেভেল লার্নিং মানে এখানে কিছু প্রেডিক্টর দেওয়া আছে, কিছু সিনড্রোমের কথা বলছি। হাইপারইউকেট টিউব বলতে কি বুঝলেন, ডিউইন্টার্স টিউব কি, ওয়েলেন্স সিনড্রোম কি, সিডো নরমালাইজেশন টিউব, এগুলোর সিগনিফিকেন্সটা কি আমি একটু বলে দিছি, তোমরা এটা দেখে নিতে পারো। আবার একটু লিটারেচার সার্ভে করবে, তাহলে ইট ইজ বেটার টু আন্ডারস্ট্যান্ড আমরা কেন এই কথাগুলো বলতে চাচ্ছি। বেসিক্যালি বলতে চাচ্ছি, সিডো নরমালাইজেশন টিউব যখন হবে, স্ট্রংলি সাজেস্টিভ ইসকিমিয়া, ইট ইজ ডেফিনেটলি ইসকিমিয়া, এটাকে মাথায় নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে ওয়েলেন্স সিনড্রোম, যেটা আমরা বলতেছি, এটা তোমাকে একটু বলে দিচ্ছি। বাইফেজিক টিউবটা B2 B3 তুমি দেখবে টিপিক্যালি আপ এন্ড ডাউন বাইফেজিক টিউব। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ এ, নো প্রিকোডিয়াল টিউব থাকবে না। যদি ডিপলি ইনভার্টেড সিমেট্রিক্যাল টিউব B2 B3 তে থাকে, তাহলে এটা হচ্ছে টাইপ বি হয়ে যাবে। এবং এটার ইম্পর্টেন্সটা হচ্ছে, ভেরি ইম্পর্টেন্স হচ্ছে যে ইট ইজ ক্রিটিক্যাল এলইডি স্টেটাস। অলমোস্ট অলওয়েজ এলইডি ক্রিটিক্যালি ডিজিজ থাকে, ইট শুড বি গো ফর ইন্টারভেনশন, উইদাউট ইন্টারভেনশন পেশেন্ট শুড নট বি বেনিফিটেড। তাহলে মানে আমাকে যে সব পেশেন্টকে যে ইন্টারভেনশন করতে হবে তা কিন্তু না। অ্যাজ বিকজ ইউ আর এ ফিজিশিয়ান, ইউ আর নট এন্টাইটেলড টু মানে এক্সটেন্ড দ্য লাইফ অফ পেশেন্ট। তুমি পেশেন্টের জীবন বৃদ্ধি করতে পারবে না, এটা অলমাইটি ডিসাইডেড। সে যদি 60 বছর বাঁচে, 60 বছরই বাঁচবে। ইউ শুড ইমপ্রুভ অনলি কোয়ালিটি অফ লাইফ। তার সিমটম কমাতে পারো, তার সিমটম কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে পারো, বাট কোয়ান্টিটি অফ লাইফ ইউ ক্যানট ইমপ্রুভ। So a lot of trial already is given in the current world scenario. আমার মনে হয় তোমরা ইসকিমিয়া ট্রায়াল কিছু নাম শুনছো, অরবিটার ট্রায়াল নাম শুনেছো। অনেক লোক বলতে পারে যে there is no role of intervention, অনেকেই বলে, কিন্তু yes, ইন্টারভেনশন কোনোদিন মর্টালিটি বাড়ায় না মানে কমায় না। Yes, I do agree,
কিন্তু কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে। যেখানে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে সেখানে তুমি গো ফর ইন্টারভেনশন। যার সিমটম নাই, বুকে ব্যথা নাই, তুমি কেন তাকে তুমি ইন্টারভেনশন করতে যাবে? তাহলে এই জিনিসগুলোকে তোমাকে কমেন্ট করতে হলে তোমাকে ভেরি কশাসলি ইন্টারভেন করতে হবে, কারণ তোমার সিনিয়ররাই অনেক মতো ইন্টারভিউ করতে পারে না। তো সো ইউ হ্যাভ টু ভেরি কশাস এন্ড ভেরি কেয়ারফুল বাই প্রফেশনাল লাইফ। কোনটা করতে হবে? যদি তুমি একটা কমেন্ট করার আগে দরকার হলে তুমি 2 দিন 3 দিন আরো বেশি কিছু বুকস লিটারেচার রিভিউ করো, ইউর পিয়ার কলিগদের সাথে ডিসকাস করো, আসলে আমার এই ব্যাপারটা কি করা উচিত, হোয়াট শুড ইউ ডু, হোয়াট শুড নট ডু, তাহলে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারবে। তাহলে এই বলে আমি আমার ক্লাস শেষ করতে চাচ্ছি। এখানে আমার ইম্পর্টেন্ট টেক হোম মেসেজ হচ্ছে, until unless new evidence is generated, যতক্ষণ পর্যন্ত না নিউ এভিডেন্স জেনারেট হবে ততক্ষণ পর্যন্ত তার আগের যে এভিডেন্সটা থাকবে ইউ শুড ফলো। দ্যাট মিন্স take all this field daily until a new clinical trial is published. That means not only clinical trial, it is randomized, double blind, placebo control যদি হয়, এবং it is label evidence যদি হয়, class 1 indication যদি হয়, label A evidence যদি থাকে, তাহলে তুমি সেটা অ্যাডপ্ট করবে। Never adopt to A or to B, but experts consensus. Sometimes you have to adopt these situations, but very careful for your daily life practice. Try to advocate evidence-based medicine on the top of level 1 evidence. এটাই তুমি ফলো করার চেষ্টা করো। এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের ফাইনাল টক। এর মধ্যে যদি তোমরা এখন কিছু বলতে চাও তাও তোমরা এখন ওপেন হতে পারো, সবাই মিউট আনমিউট করতে পারো এবং তোমরা এখন ডিসকাশনে যেতে পারো। স্যার ওয়ালাইকুম সালাম। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কারণ আমার ক্লাস নেওয়ার কথা। স্যার যে বলো স্যার কোভিড একেবারে আইসোলেটেড কোভিড সিচুয়েশন বলে প্রশ্ন করো। শামিম বলছে স্যার। একটা মিনিট দাঁড়াও, স্যার টাইপ 1 এমআই আমি স্ক্রিনটা দাঁড়াও ক্লোজ করে দিই স্ক্রিনটা। হ্যাঁ, আইসোলেটেড কোভিড সিচুয়েশনে স্যার টাইপ 1 এমআই এর প্যাথোজেনেসিসটা কেমন? হ্যাঁ, টাইপ 1 এমআই প্যাথোজেনেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ জানো যে কোভিড-19 ইনফেকশন মে কজ ডাইরেক্টলি হোস্ট সেলকে এফেক্ট করে, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে লাংয়ে এসে হাইপোক্সিয়া করে, তাহলে দেখো হোস্ট সেল যদি কার্ডিয়াক মায়োসাইট ইনভলভ করে ডাইরেক্ট একটা ইনভলভমেন্ট হতে পারে। 2 নাম্বার হচ্ছে লাংয়ে হাইপোক্সিয়া করে, হাইপোক্সিয়া এক্সাজারেটেড করে, সেকেন্ডারি হাইপোক্সিয়া কোথায় হতে পারে, হার্টে হতে পারে। 3 নম্বর হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স করে। যদি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক থাকে, ইরোশন থাকে, তুমি আগে হাঁটাচলা করলে তোমার স্ট্রেন আসছে, তুমি এখন যেহেতু সিভিয়ার ইনফ্লামেটরি রেসপন্সের কারণে তোমার ওই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা রাপচার ফিশার হতে পারে, দেন মে লিড টু অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশন হতে পারে, তখন তার এমআই হতে পারে, টাইপ 1 এমআই। এবং এই এমআই এর ক্ষেত্রে তুমি যদি অ্যাঞ্জিওগ্রাম করো তাহলে অবশ্যই করোনারি ডিজিজ পেতে পারো। কিন্তু যদি টাইপ 2 হয়ে থাকে, অনলি ফর সেকেন্ডারি টু হাইপোক্সিয়া জন্য হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অবশ্যই করোনারি ডিজিজ পাবার না। তাহলে প্যাথোফিজিওলজি হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট হোস্ট, একটা ডাইরেক্ট হোস্ট সেল এফেক্টেড। নাম্বার 2 সেকেন্ডারি টু হাইপোক্সিয়া ফ্রম দ্য লাং টু হার্ট। নাম্বার 3 হচ্ছে সিভিয়ার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স। এই 3 condition predisposed to develop type 1 MI in case of may present with ST elevation MI. Okay, আর এগুলো তো তোমরা আনসার করবে, এগুলো তো আমি প্রশ্ন করবো, তোমরা আনসার করবে। এনিওয়ে, আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। একটা মিনিট ফোন ধরি, বলো স্যার। কমপ্লিট during COVID situation, during COVID situation, how you will differentiate clinically and non-invasively between type 1 and type 2 MI? টাইপ 1 এমআই থেকে টাইপ 2 এমআই ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করবে? ক্লিনিক্যালি এবং non-invasively স্যার। আচ্ছা, তাহলে এখন প্রথম কথা হচ্ছে টাইপ 1 এমআই এবং টাইপ 2 এমআই। একটা প্রথম কথা হচ্ছে ইসিজি দেখে it is totally impossible to detect, মানে to make comment it is type 1 or type 2 MI. Clear? Number 1 point. ECG is not the clue it is type 1 and type 2 MI, but some extent it may help you. It may be type 1 or type 2 MI on the top of other evidences. যদি ECG dynamically change হয়,
রিজিওনাল একদম পার্টিকুলার রিজিয়নে যদি ইনভলভমেন্ট থাকে, তার সাথে যদি ট্রপোনিন আপ এন্ড ডাউন থাকে, ট্রপোনিন লেভেল যদি আপ এন্ড ডাউন থাকে, কেমন, তাহলে তুমি ইউ ক্যান প্রেডিক্ট ইট মাইট বি এ টাইপ 2 এমআই যদি 20 ন্যানোগ্রাম পার ডিএল এর বেশি থাকে ট্রপোনিন। যদি তুমি সিরিয়াল ট্রপোনিন করো 1 hour and 4 hour ডিফারেন্স যদি 20 ন্যানোগ্রামের বেশি ডিফারেন্স হয়, তাহলে মোস্ট লাইকলি ইট ইজ টাইপ 1 এমআই রাদার দেন টাইপ 2 এমআই। যদি এর কম হয় তাহলে টাইপ 2 এমআই। ইট ইজ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর একটা রিকমেন্ডেশন দিচ্ছে কোভিড সিচুয়েশন, ঠিক আছে? কিন্তু তোমার ট্র্যাকফুল তোমাকে ট্রিকি হতে হবে। solely ECG cannot predict, single ECG cannot predict it is type 1 or type 2 MI. কথা বুঝতে পারছো? আচ্ছা, because solely depends on the clinical scenario. what are the তুমি যখন অ্যাসেস করতে যাবে, what are the coronary artery disease probability risk গুলো কি, কতটুকু হাই লাইকলিহুড অফ coronary disease or high likelihood of chest elevation MI, যখন তুমি প্রেডিক্ট করতে পারবে তখনই তুমি এটা বলতে পারবে যে yes it might be due to, যদি হাইপোক্সিয়া প্রিডমিনেন্ট থাকে প্রেজেন্টেশনে, পেশেন্টের প্রেজেন্টেশনে যদি হাইপোক্সিয়া প্রিডমিনেন্ট থাকে অন দ্য টপ অফ ট্রপোনিন যদি তোমার 20 ন্যানোগ্রামের কম থাকে, ডাইনামিক ইসিজি যদি চেঞ্জ না থাকে বা রিজিওনাল না থাকে, তাহলে মোস্ট লাইকলি ইট ইজ টাইপ 2। যদি রিজিওনাল ইসিজি, সিগনিফিকেন্ট ইসিজি, মোর prominent ECG change with troponin change, তাহলে তুমি মনে করতে পারো might be a type 1 MI। এবং যদি তুমি এনজিওগ্রাম করতে যাও তাহলে হয়তো তুমি পেতে পারো যে obstructive coronary disease। In case of type 2 MI, there are around 42 ব্যাঙ্গালোর স্টাডিতে দেখা গেছে 37 থেকে 40%, ইতালিতে দেখা গেছে প্রায় 63% কেসে দেখা গেছে নন অবস্ট্রাকটিভ করোনারি ডিজিজ। তো রাফলি আমরা যদি বলি 40-60% কেসে নন অবস্ট্রাকটিভ করোনারি ডিজিজ থাকতে পারে, ইভেন এমআই অথবা এসটিএমআই মিমিক কন্ডিশন অথবা অ্যাকুট মাইক্রোড ইনজুরি, 6 to ST এলিভেশন এমআই, ইসিতে এসটিএমআই মনে হচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি মনে করতে পারো যে মেবি টাইপ 2 এমআই। সো ভেরি কেয়ারফুল যে কেন আমরা প্রাইমারি পিসের কথা বলছি, কেন থ্রম্বোলাইটিসের কথা বলছি না। প্রাইমারি পিসে করলে তো আমার এক্সট্রা ড্রাগ দেওয়া লাগছে না, অক্লুশন আছে কি নাই, যদি না থাকে তাহলে আমার ওকে ফাইন, যদি অক্লুশন থাকে তাহলে আমরা স্ট্যান্ডিং করবো কি করবো না করে চলে আসবো। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই প্রাইমারি পিসে কে সবসময় এনকারেজ করা হয়, কিন্তু থ্রম্বোলাইটিসকে সবসময় এনকারেজ করা হয় না। এই কারণে আমি একটা ফোন ধরি, কেমন, তোমরা একটু আর কোনো কোশ্চেন থাকলে। স্যার কমপ্লিট রিভাস্কুলারাইজেশন নাই টার্মটা স্যার একটু ক্লিয়ার। কমপ্লিট রিভাস্কুলেশন মানে হচ্ছে একটা হচ্ছে যে আমরা যদি দেখা গেছে কি টেলিভিশন এমআই নিয়ে আসলো, আমরা এনজিওগ্রাম করতে গেলাম, দেখা গেল কি যে ইনফার্ক্ট রিলেটেড আর্টারি ইনভলভ, তার সাথে নন ইনফার্ক্ট রিলেটেড আর্টারি অলসো ইনভলভ, ঠিক আছে? তাহলে তুমি ধারণা করছো ইনফ্লুয়েন্ট এমআই লিড 2 থেকে 3 তে টেলিভিশন বেশি আসছে অপারেশন। ওকে, তুমি এনজিওগ্রাম করে দেখলে যে এলইডিও 95% লেশন আছে, এলসিএক্স 90% লেশন আছে, আর আরসিএ 100% আছে। তাহলে তোমার কালপিট ভেসেল আরসিএ, নন কালপিট ভেসেল এলইডি এবং এলসিএক্স। এখন তুমি কমপ্লিট রিভাস্কুলেশন বলতে বোঝাচ্ছে, যদি মানে ইন্ডিকেশন অফ রিভাস্কুলেশন থাকে একসাথে যদি সবগুলি তুমি করো, সেটা হচ্ছে কমপ্লিট রিভাস্কুলেশন। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে তুমি যদি আরসিও করো, এলইডিও করো, এলসিএক্সও করো, তাহলে এটা হবে কমপ্লিট রিভাস্কুলেশন। আর যদি আইআরএ মানে ইনফার্ক্টেড আর্টারি অনলি, শুধু যদি আরসিএ করে চলে আসো তাহলে সেটা হচ্ছে আইআরএ অনলি, ইনফার্ক্টেড আর্টারি অনলি। এখন এস্টিমেশন এমআই এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, তুমি যদি মনে করো যে পেশেন্টকে শুধু আরসিএটা করে চলে আসলা, এগুলো অনেক ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। তোমার আবার আজকে অনেকগুলো কেস বেশি, অনেক চাপ বেশি, আরসিএটা করে আসলা, তুমি চলে আসলা, অথবা তুমি পরের দিন বা তার 2 দিন পরে আর বাকি এলইডি আর এলসিএক্স করলে তারপরে ছুটি দিলে, অথবা তুমি করে দিলে ছেড়ে দিলে 7 দিন পরে আসলে তারপরে তুমি বাকি 2টা করে দিলে, অথবা তুমি যদি ইন্ডেক্স হসপিটালাইজেশন থেকে 42 ডেজ এর মধ্যে তুমি যদি রিভাস্কুলেশন করো, অর্ধেক করে দিলে আজকে পরে বাকিটা করলো, তাহলে এটাও কমপ্লিট রিভাস্কুলেশন হিসেবে ধরা হবে। তবে প্রেফারেবল সিঙ্গেল সেটিং এ আমরা মানে প্রথম সেটিং এ করব নাকি ইন্ডেক্স হসপিটালাইজেশনে করব নাকি সেভারাল সেটিং এ করব, সেটা হচ্ছে অপারেটর উইল ডিসাইড অন তার এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, তার অ্যাভেলেবিলিটি, ফ্যাসিলিটি, এসবের উপর ডিসাইড করে সে সিদ্ধান্ত নেবে সে কোন স্ট্র্যাটেজি সে অ্যাডপ্ট করবে, এটা তার উপর নির্ভর করবে। কেমন?
জি স্যার। হ্যালো হ্যালো, হোক আর খারাপ হোক, তোমাদের তো ধরো আমরা যেহেতু পড়াই, আমাদের কথা শুনতে হবে, আর যেগুলি দরকারি কথা শুনবার, যেগুলি দরকারি কথা না সেগুলি আস্তে করে বাদ দিয়ে দেবো, কেমন? বাস হয়ে গেল। আর তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমরা তো তোমাদের কাছে একটা গাইডলাইন দিই কিভাবে তোমরা পড়বে, কিভাবে দেখবে, কোন জিনিসগুলো চিন্তা করবে, সেটা কেমন? আমার মনে হয় যদি তোমাদের এই ক্লাসে কিছু বেনিফিট হয়, ওইটাই আমার সার্থকতা। আর যদি কোনো বেনিফিট না হয়, তাহলে এটা হচ্ছে আমার সতর্কতা, নেক্সট টাইমে আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সমাধান আছে? থ্যাংক ইউ স্যার।